Alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আজির সাথে, এবং আজকে এই স্পেশাল ভূত এফএম এর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন থেকে অনেক প্ল্যান করার পর আজকে সেই বিশেষ এপিসোড। আপনারা সবাই অনেকবার করে ফেসবুকে উল্লেখ করেছেন যে আপনাদের ইমেইলগুলো সবচাইতে বেশি ভালো লাগে, অডিও ক্লিপগুলো তারপরে ভালো লাগে, এবং গেস্টরা যখন আসেন তখন তো ভালো লাগে, কিন্তু এই দুটো নিয়ে আপনাদের স্পেশাল একটা কি বলবো যে ভালো লাগা আছে। তো সেই জন্যই আজকের এই স্পেশাল এপিসোড আপনাদের ইমেইল এবং আপনাদের পাঠানো অডিও ক্লিপ দিয়ে। আশা করছি আপনারা প্রতিটা মুহূর্ত অনেক বেশি এনজয় করবেন, এবং আমাকে যদি আপনি ফেসবুকে আমার সাথে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell এই দুটো অ্যাড্রেসে। আর যদি আমার সাথে আপনি আপনার ঘটনা শেয়ার করতে চান বা আমাকে ঘটনা ইমেইল করতে চান তাহলে আমার ইমেইল অ্যাড্রেসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, which is bhutfm@radiofurti.fm, bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা যায়। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে সরাসরি রিকোয়েস্ট করব অডিও ক্লিপ পাঠিয়ে দিতে। তো আজকে এই স্পেশাল এপিসোডে আমরা যেটা করি সেটা হচ্ছে ইমেইল পড়ি এবং আপনাদের জন্য একটার পর একটা অডিও ক্লিপ প্লে করি, এবং সাধারণত আমরা কোনো মেসেজ পড়ি না, তো সেই জন্য মনে কষ্ট পাবেন না। তবে একটা জিনিস বলবো যে আপনাদের ইমেল অ্যাড্রেসটা আরো একবার মনে করিয়ে দেওয়ার আরেকটা কারণ হচ্ছে আগামী সপ্তাহে কিন্তু আবার গেস্ট আসবেন আমাদের এখানে। আপনি হয়তো হয়ে আসবেন আগামী সপ্তাহের গেস্ট। সুতরাং আগামী সপ্তাহতে জমজমাট একটা এপিসোড করতে চাই আপনাদের উপস্থিতিতে, সেটাও মাথায় রাখতে হবে। তো কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাব ঘটনায়। প্রথম ঘটনায় একটা ইমেল পড়ছি যেভাবে ঠিক আপনি পাঠিয়েছেন। আমার সমস্যার কারণে আমি যেতে পারবো না রাসেল ভাই, আমার মনে হয় আপনি পড়েন ঘটনাটি। এরপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন, তারপরে লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন। দুনিয়াতে ভালোর যেমন অভাব নেই তেমনি মন্দিরেরও অভাব নেই। আমার মায়ের জীবনে এমন অনেক কয়েকটি ঘটনা ঘটেছে যা বড়ই আশ্চর্যের এবং কষ্টদায়ক অভিজ্ঞতা। আমার নাম মোহাম্মদ সেলিম মন্ডল এবং আমার মায়ের নাম মোসাম্মদ সুফিয়া বেগম। আমার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার একটি গ্রামে। গ্রামের নামটি বলছি না সুরক্ষার ক্ষেত্রে। আমি বর্তমানে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। আমার মায়ের জীবনে অনেক ঘটনা আছে যা ভৌতিক এবং বংশগত শত্রুতার ফলে ঘটেছে। মূল ঘটনায় আসি। আমি তখন ক্লাস 3-তে পড়ি। গ্রামে থাকতাম আমরা। আমার মায়ের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনার সাক্ষী আমি নিজে। বাবা তখন সৌদি আরবে চাকরি করতেন। সচ্ছল পরিবার হওয়ার কারণে আমার বড় আব্বু তার জমি বিক্রয় করায় আমরা তা ক্রয় করি। জমিটা আমাদের পুকুরের সাথেই ছিল। জমিটা ক্রয় করে একত্রে পুকুর বানানোর সিদ্ধান্ত নেই। রহস্যময়ী এক পুকুর। পুকুরটার একটু বর্ণনা দেই। বিলের মাঝে ছিল পুকুরটা। 4 বিঘার একটু কম, কিন্তু বর্গাকার দেখতে পুকুরটা। গ্রামের প্রচলিত কয়েকটি কবরকে ডাকা হতো বড় বুড়ির কবর, যা আমাদের পুকুরের পাশে আছে, এবং চারপাশে ছোট গাছ। তবে একটি হেলানো বড়ই গাছ আছে, গাছটির বয়স আমি ঠিক জানি না। কবরটি মানুষ এখন ভয় পায়। এখনো এখানে মানত করে অনেকেই। প্রচলিত আছে যে এখানেই অনেকেই মানত করে তাদের হারিয়ে যাওয়া সন্তানকে ফেরত পেয়েছেন। অনেক অনেক ঘটনাও আছে এই কবরকে নিয়ে।
প্রচলিত আছে গ্রামের কোনো গাভীর বাচ্চা হলে কবরের পাশে সদ্য গাভীর দুধ দিতে হতো কলা পাতায় কিংবা মাটির পাত্রে। যদি কেউ না দিত তবে তার গাভীর দুধ হতো না। এছাড়া বিলের মাঝে পুকুরের মতো গর্ত, সেগুলো ছেঁচে মাছ ধরতে গেলে সেখানে মানত না করলে মাছ পাওয়া যেত না। তারা এখনো সেই পুরাতন ভয়কে এবং বিশ্বাসকে মেনে চলে। এমনি একটি উদাহরণ আমার বড় আব্বুরা। তারা তাদের জমিতে চাষ করতে মাটি চাষ করার পাওয়ার টিলার আনেন। একজন স্বাভাবিক মানুষের পক্ষে কিংবা যান্ত্রিক গোলযোগে স্বাভাবিক চলন্ত একটি যন্ত্রকে 10-12 হাত দূরে ছিটকে ফেলবে। ঘটনাটি ঘটে পুকুরের পাশে অবস্থিত জমিতে। যাই হোক, মূল ঘটনায় আসি রাসেল ভাই। পুকুরটির সাথে ক্রয়কৃত জমি একত্রে করতে আমার বাবা এবং মাকে বলে। সমস্ত দায়িত্ব নেন কাজটি করার জন্য মা। নতুনভাবে তৈরি করতে হয় পুকুরটিকে। প্রায়ই মাকে দিনের মধ্যে অনেকবার যেতে হতো পুকুর পাড়ে। তো সেদিনও মা স্বাভাবিকভাবে দিনের মতো পুকুরে গিয়েছিলেন। দুর্ভাগ্যবশত মা পিছলে পানিতে পড়ে যান। মা স্বাভাবিক মতো উঠে বাড়িতে চলে আসেন। ঘটনা শুরু হয় তার কিছুদিন পর। সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের শরীরে আচমকা আঁচড়ের দাগ লক্ষ্য করেন এবং সেই সাথে তীব্র চরুনি। প্রথমত জিনিসটা স্বাভাবিকভাবেই নেন, ভাবেন আমার ছোট বোনের নখ দিয়ে এমনটা হয়েছে। যদিও তার এই ভাবাটা ভুল হয় যখন শরীরের অন্য জায়গায় তিনি একই ধরনের অনেক বড় বড় দাগ লক্ষ্য করেন। কিন্তু দিনে দিনে ঘটনা আরো বেড়েই চলে। কোনো কিছুতেই কোনো সুরাহা করতে পারছিলেন না। অনেক ডাক্তার দেখানো হলো, কবিরাজ আলেম দেখানো হলো, তবু কাজের কোনো কাজ হলো না। প্রতিদিন সকালে মা নতুন আঁচড়ের দাগ দেখতে পেতেন। রাতের বেলা তিনি বুঝতে পারতেন না, কিন্তু ফজরের আজানের পর তিনি বুঝতে পারতেন যে তার শরীরে আজও আঁচড়ের দাগ পড়েছে। আমার আত্মীয় স্বজন অনেকেই অনেক মানুষের সন্ধান দিতেন। শেষমেশ একজনকে খুঁজে পেলাম। তার বাড়ি চত্রা নামক স্থানে এবং আরো ভেতরের দিকের একটি গ্রামে। তো যাই হোক, তিনি একজন মহিলা কবিরাজ। তিনি স্বপ্নের মাধ্যমে অনেক কিছু শিখেছিলেন, কোনো জিন কিংবা অন্য কোনো মাধ্যমে। তার কাছে মাকে নিয়ে যাওয়া হলো। অনেক মানুষ আসতেন দূর দূরান্ত থেকে। আমার ছোট বোন তখন মায়ের কোলে, 2 বছর কিংবা তার একটু কম হবে তার বয়স। তার শরণাপন্ন হওয়ার পর তিনি মায়ের হাত দেখে চোখ বন্ধ করলেন কিছুক্ষণ। তারপর বললেন, তোকে অর্থাৎ আমার মাকে জল সন্ন্যাসী ধরেছে। রোজ রাতে তিনি আসতেন আমার মায়ের শরীরে রক্ত পান করতে আর অমনে জখম করে তৈরি করে তারপরে তিনি বিদায় নিতেন। তিনি আমার মাকে নিয়মিত ডাকলেন। তার পানি পড়া ও তাবিজের কারণে মা সুস্থ হয়ে উঠলেন এবং আগের মতো আবার স্বাভাবিক হয়ে উঠলেন। আমি জন্মগ্রহণ করার পর আমার মায়ের গর্ভে আরেকটি সন্তান আসে। আমি তখন 5-6 মাসের শিশু। তাই সেই সন্তান পৃথিবীতে আর আসেনি। সেই কথা কেবল আমার মা আর বাবা জানত। তবে তিনি কেমন করে জানলেন ঘটনাটি, আজও আমি আশ্চর্য হই ঘটনাটি স্মরণ করলে। তিনি মায়ের চিকিৎসা করা শেষে একটি পাঠা বল দিতে বলেন এবং পাঠার রক্ত সেই স্থানে ফেলতে বলেন যে স্থানে তিনি আছড়ে পড়ে গিয়েছিলেন। তিনি আরো বলেছিলেন আমার মা যেন কখনো নদী বা পুকুরে ডুব না দেয়। যদি কখনো তিনি এই কাজটি করেন তবে তাকে আর ফেরত পাওয়া যাবে না। চিরদিনের মতো তিনি চলে যাবেন, অর্থাৎ আমার মাকে সেই জল সন্ন্যাসী চিরদিনের মতো নিয়ে যাবেন। কথাটি হয়তো আপনাদের বিশ্বাস হবে না, তবে কথাটি আমার মায়ের ক্ষেত্রে একদম সত্য। কাহিনীটা অন্য কেউ বললে হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু নিজের চোখ কানকে কিভাবে অবিশ্বাস করব। আর একটা কথা, আমি আমার মায়ের কাছে ঘুমাতাম, তাই পুরো ঘটনা আমার নিজের চোখে দেখা। আমার মায়ের জীবনে এবং ওই পুকুরের অনেক কাহিনী আছে। আমি সময় পেলে আবার ইমেইল করে পাঠাবো। ধন্যবাদ রাসেল ভাই। ও আমার মা বর্তমানে অসুস্থ। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন এবং পরিবারের সকলের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই ছিল ঘটনা।
ঘটনাটি কেমন তা আমি বলবো না, ঘটনাটি হয়তো খুব সাধারণ একটি ঘটনা এবং হয়তো অনেকেই শুনে ভয়ও পাবেন না বা অনেকের শুনে হয়তো কতটা ভালো লাগবে তাও আমি জানি না। কিন্তু ঘটনাটির মধ্যে একটা আশ্চর্যজনক ব্যাপারটি হচ্ছে যে জল সন্ন্যাসী নামে একটি আশ্চর্য রকমের ক্রিয়েচারের সাথে আমরা পরিচিত হলাম। জল সন্ন্যাসী শুনেছেন কখনো? জল সন্ন্যাসী নিয়ে আপনাদের জানা কোনো ঘটনা কি আছে? পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং পাঠাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের অ্যাড্রেস তো আপনাদের জানাই আছে, তারপরে একবার স্মরণ করিয়ে দেই। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofukti.fm। চলে যাব আরো একটি ঘটনায়। এবারে যাব একটি অডিও ক্লিপে। সাথেই থাকুন। Stay tuned to Radio Furti 88 FM and do Furti. ওয়ালাইকুম আসসালাম ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি আপনাকে একটা ভয়েস মেসেজ পাঠানোর জন্য রেকর্ডিংটা করলাম। আমি ক্যানবেরা, অস্ট্রেলিয়া থেকে বলছি। আজকে আমি যে ছোট্ট একটি ঘটনা শেয়ার করব, এটি আমার সাথেই ঘটেছে গত 4 দিন আগে। সো আমি এখানে একটা নাইট স্টোরে কাজ করি। এখানে একটা বড় একটা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানিটার নাম বলতে চাচ্ছি না। সো ঘটনাটি ঘটেছে আজকে হচ্ছে আপনার মঙ্গলবার। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে। আমি তখন নাইট শিফটে ছিলাম। তখন ধরেন রাত 2:20 এরকম বাজে। আমি নাইট ফিল আপ করছিলাম। তো তখন দেখলাম যে আমার ডোরের সেন্সরি অ্যালার্মটা বেজে উঠলো। কেউ যদি কোনো অবজেক্ট ডোরটাকে অবস্ট্রাক্ট করে তখন সেন্সরটি বেজে উঠে। আমি দেখলাম যে একজন বৃদ্ধ একজন পুরুষ, একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ডোরে। আমি যথারীতি কাউন্টারের ভিতরে গিয়ে অটো লকটা খুললাম। খোলার পরে উনি কিছু শপিং করলেন। করার পরে উনি একটু দেখলাম যে স্টোরে ঘোরাঘুরি করছেন। তো আমাদের নিয়ম হচ্ছে যে আমরা রাতে কেউ যদি স্টোরের মধ্যে ঢোকে তখন আমরা আমাদের ওই যে কাস্টমার সার্ভিস কাউন্টারের ভিতরে থাকি। তো আমি যথারীতি দেখছিলাম যে উনি ঘোরাঘুরি করছেন, ভালো কথা। উনি কিছু শপিং যাবতীয় জিনিসপত্র, কিছু কার পার্টস, পরে আপনার কার ইঞ্জিন অয়েল, হাবিজাবি কিছু জিনিস নেওয়ার পরে ভদ্রলোককে দেখতে অনেক কি বলবো, পুরনো একটা ভাব ছিল ওনার মধ্যে, যে খুবই ভেরি ওল্ড লুকস, অনেক খুবই উনি দেখতে আর কি খুবই পুরোনো দিনের একজন মানুষের মতো। যাই হোক, উনি শপিং টপিং করলেন। উনি পরে আমার দিকে আসলেন সবকিছু নিয়ে, এসে আমার সাথে কথা বলছিলেন। এবং উনি র্যান্ডমলি হয় না যে কাস্টমার প্লাস সার্ভিস অ্যাটেন্ডেন্টের মধ্যে একটা কনভারসেশন হয় অনেক লম্বা। উনি আমার সাথে অনেকক্ষণ কথা বলছিলেন। কথা বলার পরে আমি ওনার দিকে খেয়াল করলাম যে উনি অনেক লম্বা এবং উনি যেহেতু হোয়াইট, এরপরে আনইউজুয়াল একটা ব্যাপার ছিল ওনার ব্যাপারে। আমি খেয়াল করলাম যে ওনার পুরোটা শরীর থেকে সাদার মতো। যাই হোক, উনি আমার সাথে কথা বলতে বলতে পর্যায়ে আমি সব শপিং ওনার চার্জ করলাম, ওনাকে রিসিপ্টটা দিলাম। দেওয়ার পরে উনি যাওয়ার আগে আরবার টার্ন ব্যাক করে আমার দিকে আসলেন। এসে আমাকে একটা নতুন একদম চকচকে একটা $100 একটি নোট আমার হাতে দিয়ে বললেন যে ইউ আর এ ভেরি গুড ম্যান। এন্ড দেন বলে উনি বের হয়ে গেলেন আর কি। তো বের হওয়ার সময় আমি যেটা খেয়াল করলাম, আমি আশ্চর্য হয়ে গেছি যে উনি ঠিকই বের হলেন, বাট আমার যে ডোরের ক্যামেরা বা ওই যে আপনার সামনের ফোরকোর্টে আপনার সামনে যে স্টেশনের সামনের যে এরিয়া, ওইখানে আরো প্রায় 8টা-9টার মতো ক্যামেরা আছে। কোনো ক্যামেরাতে একটি মাত্র ছায়ারও অস্তিত্ব নেই। পুরো খালি আর কি। একটা মানুষ একটা একটা অস্তিত্ব ওখান থেকে বেরিয়ে গেল, বাট কিছু একটা কোন ধরনের একটি ওখানে আর কি আপনার কোনো কিছুই নেই। আমি ভয় পাইনি, আমি খুবই কনফিউজ ছিলাম। আমি যথারীতি কাউন্টারের মধ্যে ভিডিও লগ ইন করে আমি বারবার ওই জিনিসটা রিপিট করলাম যে কেউ নেই। তখন আমার মাথায় আসলো, আচ্ছা দেখি উনি তো এই টাইমে, কারণ আমাদের এখানে টাইম রেকর্ডের হয়, তো আমি দেখি যখন তিনি ডোরে এসে দাঁড়িয়েছিলেন, যখন ওই ডোর অ্যালার্মটা বেজেছিল তখন ওখানে কি কেউ এসেছিল নাকি সত্যি।
আমি যখন রাসেল ভাই ওই জিনিসটা রিপিট করে একদম মানে ফার্স্ট ইনস্ট্যান্সে উনি যখন স্টোরে আসে তখনকার যখন আমি ভিডিওটাতে ওই টাইমে যখন যাই আমি দেখলাম ডোর অ্যালার্ম ঠিকই জ্বলছিল এবং অ্যালার্ম ঠিকই বাজ হয়েছে, বাট ওখানে কোনো কারোর অস্তিত্ব নেই। ওটা দেখে আমি আশ্চর্য হয়ে যাই, স্তব্ধ হয়ে যাই। আই জাস্ট ওয়েন্ট স্পিচলেস। ওকে ফাইন। সব থেকে আশ্চর্যের ব্যাপার এটা ছিল যে আমার হাতে যে 100 টাকার যে মানে 100 টাকার যে নোটটা, ওই নোটটা একদম ইনট্যাক্ট আমার হাতের মধ্যে রয়ে গিয়েছিল। ওইটার কোনো আনসার আমার কাছে নাই রাসেল ভাই। আমি পরবর্তীতে এই নোটটা নিয়ে ব্যাংকে ওদেরকে ওদের ডোনেশন ফান্ড বক্স আছে আমি ওখানে জমা দিয়ে দিয়েছি, বিকজ ওইটা নোটটা আমি জানি না মানে আমার কাছে থাকা উচিত হবে কিনা না ওটা চিন্তা করে আমি, বিকজ ইটস এ কমপ্লিট মিস্ট্রি। আমি আসলে খুবই স্ট্রেঞ্জ হয়ে গিয়েছি, খুবই মানে আশ্চর্য লাগছে আমার কাছে জিনিসটা। সো যথারীতি আমি মনে করিনি যে এই টাকাটা আসলে আমার কাছে থাকা উচিত। এই জন্য আমি এটা ব্যাংকে রিটার্ন করে দিয়েছি ওদের ডোনেশন ফান্ড বক্সে। যাই হোক, এটাই ছিল আর কি আমার ঘটনা। এটার যদি কোনো আপনি যদি কোনো এটার কোনো সলিউশন বলবো না, মানে কোনো একটা হিন্ট বা কোনো ধরনের এক্সপ্লানেশন আমাকে দিতে পারেন রাসেল ভাই, নেক্সট এপিসোডে প্লিজ আপনি আমাকে এটার উপর একটা ফিডব্যাক দিবেন। আর ইনশাল্লাহ যদি আমি আর অন্য কিছু আর কারোর ঘটনা মানে কালেক্ট করতে পারি আমি আপনার সাথে ডেফিনেটলি যোগাযোগ করব। ভালো থাকবেন রাসেল ভাই, আর দোয়া করবেন আমাদের জন্য। আপনিও আমাদের দোয়ায় থাকবেন সবসময় ভাই, স্পেশালি মানে আমার দোয়ায় থাকবেন ভাইয়া। ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। চমৎকৃত অডিও ক্লিপ শুনলাম। ফিরে এলাম আবারও ভূত এফএমে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এইচডি এফএম। আমি রাসেল আছি সাথে মাসুম ভাই এই কাজগুলো যে যত্ন করে এই যে অডিও ক্লিপগুলো আপনাদের সামনে উপস্থাপন করা সেই কাজগুলো করেছেন এবং আশা করছি যে আপনাদের ভালো লাগছে। অ্যাটলিস্ট আপনাদের রেসপন্স তাই বলে। আপনারা সবসময় ইমেইল পছন্দ করেন এবং সেই ইমেল আমি যথাসাধ্য যত রকম ভাবে সম্ভব ভালোভাবে পড়ার চেষ্টা করছি। এবং এখন যে ইমেলটি পড়ব সেটি একটি আমাদের খুব সম্মানিত একজন ভদ্রলোক, তার ঘটনা, এবং তিনি সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার জন্য বলেছেন, তবে নিষেধ করেছেন তার নাম এবং পরিচয় শেয়ার না করতে, সেটা গোপন রাখতে। আমি সেটা করছি এবং আমি শুধু এটুকু বললাম যে খুবই সম্মানিত একজন মানুষ যিনি ঘটনাটি পাঠিয়েছেন। হয়তো তার এলাকায় বা আরো অনেক জায়গায় অনেকেই তাকে চিনবেন। সুতরাং আর কোনো ক্লু না দিয়ে আমি চলে যাই ঘটনায়। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। উনি শুরুতেই যেটা লিখেছেন সেটা হচ্ছে পরিচয় প্রকাশ না করার অপরাধ রইল, তবে জেলার নাম বলতে পারেন। জেলাটি হচ্ছে রংপুর, সেটা বলে দিলাম যেহেতু তিনি বলতে বলেছেন। তো রংপুর থেকে পাওয়া একটি ঘটনা। চলে যাচ্ছি ঘটনায়। রাসেল ভাই, শুভেচ্ছা নেবেন। মাঝে মধ্যে ভূত এফএম শুনি, ভালোই লাগে। আমার নিজের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে যার কোনো ব্যাখ্যা আমি পাইনি। যে ঘটনাটি পাঠালাম সেটা প্রচন্ড ভয়ের নয়, ভালো লাগলে পড়ে শোনাবেন। যেদিন শোনাবেন আমাকে একটু জানাবেন। ঘটনা যে জায়গার সেটি হচ্ছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি এলাকার, আমাদের বাংলাদেশের শেষ সীমানা এলাকার। একদিকে ইন্ডিয়ার কোচবিহার, অন্যদিকে আসাম বর্ডার। সময় হচ্ছে 1979 সালের ডিসেম্বর মাস। সেই সময়ে আমি 7ম শ্রেণীতে পড়ি। বাবার চাকরির কারণে আমার এর ফাইনাল পরীক্ষা দিয়ে দাদা এবং নানার বাসায় আমি তখন বেড়াতে চাই। এটাই ছিল আমার প্রতি বছরের রুটিন। দা ও নানার বাসা একই এলাকায়, তবে 5 কিলোমিটার দূরে অবস্থিত। যা হোক, আমি যে সময়ের কথা বলছি সে সময়ে এই সমস্ত এলাকায় জনবসতি খুব কম ছিল। আমরা গ্রামে অর্থাৎ দেশের বাড়ি গেলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম। আমার এক খালার বাসা ছিল ইন্ডিয়ার কুচবিহার এলাকার দিনহাটার সাহেবগঞ্জ এলাকায়, যা বাংলাদেশের বর্ডারের পাশে। আমার নানার বাসা থেকে খালার বাসার দূরত্ব 7-8 কিলোমিটার। সুযোগ পেলেই খালার বাসায় চলে যাই। আমি সুযোগ খুঁজছিলাম খালার বাসায় যাওয়ার। সে সময় বর্ডার খুব একটা কড়াকড়ি ছিল না। সেই সময়ে সেই সীমান্ত এলাকার গরুর গাড়ি ছিল প্রধান বাহন, কিন্তু আমাদের জন্য হাঁটা ছাড়া কোনো বিকল্প ছিল না। যে দিনটির কথা বলছি সেদিন ভুরুঙ্গামারির হাটের দিন। সাধারণত গ্রামে হাট হয় 2 দিন, এখানেও তাই। হাট হয়
দুপুরের পর প্রায় রাত 8টা পর্যন্ত চলে সেই হাট। ইন্ডিয়ায় খালাতো ভাই, উনি তখন ক্লাস 9-এ পড়তেন। সে আসাতে আমরা একটা সুযোগ পেলাম যাওয়ার। আমরা বলতে আমরা 2 মামাতো ভাই, ওরা তখন ক্লাস 5-এ পড়ে। অনুমতি নিয়ে রওনা দিতে বেশ দেরি হয়ে গেল। দূরের রাস্তা। বিকাল 4:30টার পর একটু অপেক্ষা করে হাট থেকে ফিরতি লোকজনদের সাথে রওনা হলাম। আসলে অনেক দেরি হলো, কারণ এই অঞ্চলগুলোতে পানের বরজ ছিল। পানের ক্ষেত, যা 6-7 ফুট লম্বা, 40 থেকে 50 ফুট চওড়ায়, আয়তাকারে, উপর সহ চারিদিক ঘেরা থাকতো ঘরের মতো করে। আর এগুলোতে বাঘ থাকতো। একেই তো ছিল বাঘের ভয়, তার উপরে ভূতের ভয়। এই অঞ্চলের অনেক ভূতের গল্প বড়দের কাছে শুনেছি, এবং আরো কিছু আমার নিজের সাথে ঘটেছে, যা ভবিষ্যতে সময় পেলে, সম্ভব হলে শেয়ার করব। যা হোক, 4 জন রওনা দিলাম। গল্প করতে করতে যাচ্ছি। 3-4 কিলোমিটার যেতে হঠাৎ দেখলাম আমাদের সাথে যে সমস্ত হাট ফেরত লোক ছিল তারা কেউ নেই। বুঝলাম ছোট এবং গল্প করার কারণে আমরা পিছিয়ে পড়েছি। শীতের দিন দ্রুতই সন্ধ্যা হয়ে আসে। আমরা যখন ফুলকুমার নদীর পাড়ে এলাম ততক্ষণে সন্ধ্যা পার হয়ে গিয়েছে। কুয়াশা খুব একটা নেই। পূর্ণিমার চাঁদ আকাশে, চাঁদ চারিদিক পরিষ্কার। গ্রামের এই পরিবেশটা বেশ ভালোই লাগছিল। নদীটা এমনিতেই ছোট, শীতকাল হওয়াতে পানি কম। 15-20টি বাঁশ একসাথে জোড়া লাগিয়ে সেতু তৈরি করেছে স্থানীয় লোকেরা। এই বাঁশ ধরে আমরা একটির থেকে আরেকটির উপরে হাঁটতে হয়। আমরা যখন সাঁকো পার হব এবং পার হয়ে ওপারে রাস্তায় উঠলাম, দেখলাম ছোট একটি কুড়ে ঘরের সামনে মাথায় ঘোমটা দেওয়া একজন মহিলা দাঁড়িয়ে আছে। ঘোমটা এত বেশি টানা যে তার মুখ দেখা যাচ্ছে না। খালাতো ভাই স্থানীয় ভাষায় তাকে জিজ্ঞাসা করলো, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? চারিদিকে ফাঁকা, এবং এটা তো খারাপ জায়গা, আপনি এখানে কেন? আমি তো আজ সকালেই গেলাম এখান দিয়ে, এখানে তো কোনো বাড়ি ছিল না। মহিলা উত্তর দিল, তা জানি না, আমি এখানে এসেছি আমার আত্মীয়র বাসায়, এখন চলে যাব, কিন্তু কিভাবে যাব বুঝতে পারছি না। যাবেন কোথায়? তার উত্তরে সে বলল ইন্ডিয়ার একটি জায়গার নাম, এবং তার স্বামীর নাম ওমর খলিফা। জায়গাটির নাম আমার এখন মনে নেই। যেহেতু একই রাস্তা, আমাদের সাথে আসার কথা বললে সে রাজি হয়ে যায় এবং আমাদের পেছন পেছন আসতে থাকে। মাঝে মধ্যে প্রশ্ন করলে সে উত্তরও দিতে থাকে। আগেই বলেছি, জ্যোৎস্নায় চারিদিক সবকিছু পরিষ্কার ছিল। বেশ কিছু দূর যাওয়ার পর পুরাতন একটা আম গাছের পাশ দিয়ে রাস্তাটা বাঁ দিকে বেশ বড় একটা বাঁশঝাড়ের ভেতর দিয়ে চলে গেছে। বাঁকটা ঘোরার মুহূর্তে বামে যাব না সোজা যাব সেই প্রশ্ন করলে পেছন থেকে কোনো উত্তর আসে না। পেছনে ফিরে এসে দেখি সেই মহিলা নেই, অথচ চারিদিকে ফাঁকা, এবং মুহূর্ত আগেই তার সাথে কথা হলো। ঘটনা বুঝতে আর সময় লাগলো না। পরিমরি করে দৌড় দিতে শুরু করলাম। ঘটনা এখানেই শেষ না। সামান্য কিছু দূর যাওয়ার পর একটা নালা হলেও মোটামুটি ভালোই চওড়া এবং গভীর। শীতে পানি থাকে না, তবে বর্ষায় ছোট নদীর রূপ ধারণ করে। নালার অপর পাশেই একটা কুড়ে ঘর, যেটা আমরা অনেক আগের থেকেই দেখে আসছি। এক দৌড়ে সেই বাড়ির কাছে পৌঁছালাম। পৌঁছেই দেখি সেই মহিলা দাঁড়িয়ে আছে, একইভাবে ঘোমটা দেওয়া। এবার সে এগিয়ে আসছে আমাদের দিকে। অবস্থা বোঝেন। আর দেরি না করে রাস্তা বাদ দিয়ে দৌড় শুরু করলাম ফাঁকা মাঠের ভেতর দিয়ে। পেছনে তাকিয়ে দেখি শুধু ওই জায়গায় গাছগুলো প্রচন্ড ঝড় বাতাস হলে যেভাবে হেলে পড়ে, ঠিক সেইভাবে হেলে পড়ছে। বাড়ি খুব একটা বেশি দূরে ছিল না। বাসায় পৌঁছে সবিস্তারে সবকিছু বলতে চাকরি থেকে অবসরে যাওয়া খালু বললেন সেটা শুনে আমরা তো অবাক। তিনি বললেন, উনি যখন ছোট ছিলেন তখন ওই মহিলার স্বামী ওমর বৃদ্ধ ছিলেন এবং দর্জির কাজ করতেন। কোনো এক অসুখে নাকি ওখানকার কয়েকটি পরিবারের সবাই মারা গিয়েছিলেন। এটাই ছিল ঘটনা। খুবই অদ্ভুত ঘটনা। কিন্তু ঘটনাটির সবচেয়ে বড় মজা হচ্ছে, যখন আমি ঘটনাটি বলছি তখন আপনারা সবাই হয়তো ভিজুয়ালাইজ করতে পারছেন, দেখতে পাচ্ছেন সেই মহিলাকে, ঘোমটা টানা সেই মহিলা, সেই কুড়ে ঘর। হঠাৎ করে একটি রাস্তার মাঝখানে একটি কুড়ে ঘরের অস্তিত্ব মিলে যায়। হঠাৎ করেই
একটি মহিলা এসে দাঁড়ান সেই কুড়ে ঘরের সামনে। কিভাবে সম্ভব? দুটো দুনিয়া কি এক হয়ে যায় মাঝে মাঝে? আমি ঠিক জানি না। এটা কি অন্য কোনো ইউনিভার্স? এটা কি অন্য কোনো পৃথিবী যেখানে আমরা মাঝে মাঝে কানেক্টেড হয়ে যাই? হঠাৎ করে যে বাড়িটায়, যেখানে সকালবেলাতেও কোনো বাড়ি ছিল না, সেখানে বাড়ি আসলো কিভাবে? আসে কিভাবে? সেই মহিলাকে যে পেছন পেছন হাঁটছিল, হঠাৎ করে সাঁকো পার হওয়ার পরে আবারও সেই মহিলাকে দেখা গেল। কিভাবে ঘটে এই সমস্ত ঘটনা? এই প্রশ্নের কোনো জবাব কি আমরা দিতে পারি? পৃথিবীর রহস্যময় যে পৃথিবী, তার কতটুকু আমরা জানি? আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং এখন ছোট্ট একটা বিরতি নেবার সময় হয়েছে। বিরতি নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি 88 FM and 240। Bhoot FM. The night comes alive with Graminphone. ছোট্ট একটা বিরতি শেষে আবারও ফিরে এলাম আমি রাসেল, এবং আপনারা শুনছেন রেডিও ফুর্তি 88 FM। চলছে ভূত এফএম। এবং এই মুহূর্তে আরো একবার জানিয়ে দিই, আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমার কাছে। এবং অবশ্যই জানিয়ে দিন যে আপনি স্টুডিওতে এসে সেটা শেয়ার করতে চান কিনা। স্টুডিওতে আসলে খুবই ভালো একটা স্পেশাল এপিসোড যেহেতু করলাম আমরা, এরপরে আপনার উপস্থিতিতে একটা এপিসোড করতে চাই। সুতরাং খুবই ভালো যদি আপনি সেটার স্টুডিওতে আসতে রাজি হন। এবং এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের যারা স্টুডিওতে আসতে চান না তারা অবশ্যই উল্লেখ করে দিবেন যে আপনি চান আপনার ঘটনা পড়ে শোনায়, ঠিক যেভাবে আজকে শোনাচ্ছি। এবং সেই সাথে যারা দেশের বাইরে রয়েছেন এবং যারা দেশেও রয়েছেন, আসতে একেবারেই সম্ভব না, তারা অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন আমার কাছে। এবং আমি আসলে চাই যে ভূত এফএম এর সাথে যারা আছেন তারা মাঝে মাঝে কিছুটা হলেও কখনো কখনো সম্ভব হলে একটু প্লিজ ঘটনা পাঠাবেন, কারণ সবার পার্টিসিপেশন অনেক বেশি দরকার এই শোটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলে। তো যাই হোক, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন। ইউ আর লিসনিং টু রেডিও ফুর্তি 88 FM। এখন চলে যাব যে আরেকটা ঘটনায়, এবং এই ঘটনাটি এখন আমি যে ঘটনাটি পড়বো, এই ঘটনাটি আচ্ছা না, তার আগে একটা অডিও ক্লিপ শুনবো আমরা, রাইট? এবং অডিও ক্লিপের পরে ঘটনাটি শুনবো। স্টে টিউনড। হ্যালো রাসেল ভাই, আশা করি অবশ্যই ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন। আমি মাসুদ বলছি সাউথ কোরিয়া থেকে। বর্তমানে এখানে একটি কোম্পানিতে কর্মরত আছি। আপনাদের প্রোগ্রামটা আমার কাছে খুব ভালো লাগে। কাজের ব্যস্ততার কারণে লাইভ আপনাদের প্রোগ্রাম শুনতে পারি না, তো তাই ডাউনলোড করে আপনাদের প্রোগ্রামগুলো সবগুলো প্রোগ্রামে আমি প্রায় শুনি। তাই আমার সাথে কিছু ঘটে যাওয়া ঘটনার মাঝখান থেকে একটি ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমি যখন দেশে ছিলাম প্রতি রাতে অনেক দেরি করে ফ্রেন্ডদের সাথে আড্ডা মেরে রাতে বাসায় ফিরতাম। তো রাতে যখন ঘুমাতে দেখা যায় আমার প্রতি রাতেই প্রায় 1-2টা বেজে যেত। তো অনেক রাত করে ঘুমানোর কারণে আমার শরীর প্রচন্ড পরিমাণ প্রতিদিনই খুব ক্লান্ত থাকতো, তাই সাথে সাথে ঘুমিয়ে পড়তাম। তো প্রতিদিন রাতেই এমন একটা ফিলিংস আমার মনের মধ্যে কাজ করতো যে কেউ আমার পিছনে, আমি খালি গায়ে ঘুমাতাম, তো আমার মনে হতো যে কেউ আমার পিছনে শুয়ে আছে। তো একটা মানুষ যদি আপনার পিছনে শুয়ে থাকে, তার যে নিঃশ্বাস, সেই নিঃশ্বাসটা আমার পিঠের উপরে পড়তো। নিঃশ্বাসটা ছিল খুব জোরে জোরে, নিঃশ্বাসটা আমার পিঠের উপর পড়তো। তো নিঃশ্বাসটা যখন আমার পিঠের উপর পড়তো, আমি সাথে সাথে ঘুম থেকে উঠে যেতাম। এমন মনে হতো যে আমার বিছানার নিচে কেউ হাত দিয়ে এপাশ থেকে ওপাশ তার হাত, হয়তোবা হাতটা অনেক বড়, আমি ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না তখন যখন কিনা এই ঘটনাটা ঘটতো। শুধু এতটুকু বুঝলাম যে বিছানার নিচ দিয়ে একটা হাত এপাশ থেকে ওপাশ যাচ্ছে আর নিঃশ্বাস আমার পিঠের উপর পড়তো। তো সাথে সাথে আমি ঘুম থেকে উঠতে অবশ্যই উঠতাম এবং আমি আর ঘুমাতে পারতাম না, রাতে প্রচন্ড ভয় লাগতো। তো ঠিক এরকমই আরেকটা রাতে আমি শুয়ে আছি, হঠাৎ
ঠিক সেম ঘটনা, কেউ আমার পাশে শুয়ে আছে এরকম মনে হলো। তো ওদিন আরো ভয়ঙ্কর ঘটনা ঘটে, যে হাতটা আমার বিছানার নিচে আসা যাওয়া করতো, সেই হাতটা আমার শরীরটাকে আটকে ধরবে এরকম একটা অবস্থা। তো যখন কিনা দেখি যে আমি আর কুলে উঠতে পারতেছি না, তখন সাথে সাথে আমি ঘুম থেকে উঠে আমার বিছানার উপরে একটু জোরে হাত দিয়ে আঘাত করি। আঘাত করার সাথে সাথে এমন মনে হয় যে হাতটা সরে গেছে, আমার পিঠের নিচ থেকে হাতটা সরে গেছে। তো বুঝলাম যে হয়তো বা চলে গেছে, আমি আবার ঘুমাতে চেষ্টা করি। তো যখন আবার শুই, একটু যখন ঘুম চলে আসে, তখন দেখি যে আমি সবসময় কোলবালিশ পাশে না রেখে আমি ঘুমাতে পারতাম না। তো যে কোলবালিশটা আমার পায়ের সাথে ছিল, কোলবালিশটা হঠাৎ করে আমার নাকের উপরে জোরে কেউ একজন আমার নাকের উপরে চাপ দিয়ে ধরে। তো আমার ঘরে কেউ ঢোকার প্রশ্ন আসে না, কারণ ভিতর থেকে লক করে আমি তারপরে ঘুমাই। তো কিভাবে সম্ভব কোলবালিশ উড়ন্ত অবস্থা আমার নাকের উপরে আমাকে মারার চেষ্টা, এরকম একটা অবস্থা। তো সাথে সাথে আমি কোলবালিশটা ছুঁড়ে ফেলে দিয়ে আমি যখন কিনা শোয়া অবস্থা থেকে লাফ দিয়ে উপরে উঠি, তখন কোনো একটা কিছু আমার বিছানা থেকে হুড়মুড় করে বিছানা থেকে লাফ দিয়ে পড়ে যায়। আমার মশারি টাঙানো ছিল, মশারি ভেদ করে তারপরে সে নিচে পড়ে। একটা হুলস্থুল একটা আওয়াজ, আমার বিছানা থেকে কিছু একটা পড়ছে। তো আমি তখন শরীরের প্রচন্ড শক্তি দিয়ে তখন একটা কথাই বলি যে যা নিচে পড়ছোই, উপরে আর ওঠার চেষ্টা করো না, উপরে উঠলে আমি তোমাকে মেরে ফেলবো। তো যখন এই কথাটা বলি তখন আমার প্রচন্ড ভয় লাগে, আমি প্রচন্ড ভয়ে ভয়ে কথাগুলো বলতেছিলাম। তো সাথে সাথে আমি আবার শোয়ার চেষ্টা করি। ওটার সাথে যাই ছিল না কেন, ওটার সাথে আমি প্রচন্ড ধস্তাধস্তির কারণে আমি প্রচন্ড পরিমাণ ক্লান্ত হয়ে যাই, সাথে সাথে আমি আমার ঘুমিয়ে পড়ি। তো এইসব কথাগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারতাম না, আমি আমার আব্বুর সাথে শেয়ার করতে পারতাম না, ফ্রেন্ডের সাথেও করতে পারতাম না। হয়তো তারা এই জিনিসগুলো হাসি ঠাট্টা তামাশা করে উড়িয়ে দিবে। তো আমার যে ক্লোজ ফ্রেন্ড আছে, আমি একদিন চিন্তা করলাম ওকে বাসায় ডেকে এনে সবকিছু শেয়ার করবো। তো আমার ফ্রেন্ডকে বললাম যে বাসায় আসো, তোমার সাথে আমার জরুরি অনেক কথা আছে, তুমি বাসায় আসো। তো ফ্রেন্ড বাসায় আসে। বাসায় আসার পর তো আমি ওকে বলি যে আমার সাথে এই ঘটনাগুলো ঘটে। তো আমার ফ্রেন্ড বলে, দেখো আমি তোমার সাথে আগে রেগুলারই ঘুমাতাম, তোমাদের বাসায় আসতাম, তোমাদের ঘরে আমি ঘুমাতাম, কিন্তু রিসেন্টলি আমি তোমার বাসায় আসিনি। যখন আমি তোমার সাথে রাতে ঘুমাই, আমার ঘুমে অনেক সমস্যা হয়, অনেক ডিস্টার্ব হয়, কেউ আমাকে অনেক ডিস্টার্ব করে। তো আমি বললাম কিরকম ডিস্টার্ব? আমার ফ্রেন্ড বললো যে রাতে যখন আমার ডিস্টার্ব ফিল করি, তখন আমার যখন ঘুম ভাঙে তখন দেখি আমার পায়ের সামনে একটা মেয়ে খোলাচুলা অবস্থায় বসে আছে, যে কিনা তোমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সব সময়। যখন কিনা এটা দেখে আমার দিকে, আমার ফ্রেন্ডের দিকেও নাকি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো আমি আমার ফ্রেন্ডের এই কথাটা তখন আমি বিলিভ করতে চাই নাই, কিন্তু যখন আমার সাথে এই ঘটনাগুলো ঘটে তখন আমি ওর কথাটা আমি সম্মতি দিতে বাধ্য থাকি যে হয়তো বা কিছু একটা আছে। তো আমি আমার আম্মুকে বলি যে আম্মু, যে আমার সাথে এই ঘটনাগুলো ঘটতেছে, আমি এখন কি করব? তো আমার আম্মুর সাথে সাথে একটি হুজুরের কাছ থেকে তাবিজ পড়া নিয়ে এসে তারপর আমার জানালার সাথে গ্রিলের সাথে বেঁধে দেয়। বেঁধে দেওয়ার পর তখন আর কোনো ঘটনা ঘটে না। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। যেমন কথা তেমন কাজ, অডিও ক্লিপের পরে চলে যাব ঘটনায়। এবং আমরা যখন বলেছিলাম যে একটা স্পেশাল এপিসোড করতে চাই, তখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ঘটনা পাঠিয়েছেন আপনারা। এবং এখন যে ঘটনাটি পড়ব সেটি মেহনাজ লিখেছেন আয়ারল্যান্ড থেকে, এবং তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। যদি আমি প্রথম লাইনটা উনি কি মিন করতে চেয়েছেন আমি বুঝিনি, তারপরেও আপনারা কেউ হয়তো অনেকে বুঝতে পারেন। আমি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি, আমি চেঞ্জ করছি না। শুরু করছি। সেটাতে আমি হয়েছিলাম জিনদের সাথে কথা বলার আর তাদের বন্দী করার মাধ্যমে। আগেই বলে রাখি যে আমার নানা বাড়িতে অনেক জিনের উপদ্রব ছিল। বাড়ির কয়েক সদস্যদের তারা অ্যাটাক করে এবং পজেসড করেছিল। আমার নানুকে তাদের মধ্যে থেকে কোনো একজনকে ইউজ করে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, আর বড় মামি ও মামাতো ভাই পজেসড ছিল। ছোট মামাকে অ্যাটাক করত,
প্রায় রাতেই মামা চিল্লাচিল্লি করতো, বলতো কেউ যেন মাথার কাছে দাঁড়িয়ে আছে, কখনো গলা টিপে ধরছে। আমি নিজেও অনেক বছর পজেস ছিলাম। অনেক হুজুর দেখার পর ছাড়া পেয়েছি। এবার মূল ঘটনায় আসি। আমি ভালো হয়ে যাওয়ার কয়েক বছর পর, যখন আমি ক্লাস 7 অথবা 8-এ পড়ি, নানি বাড়ি গিয়েছিলাম। আমরা তখন বরিশালে থাকতাম, আর আমার নানা বাড়িও ওইখানেই ছিল। মাগরিবের আজানের পর নানা ভাই একজন হুজুরকে নিয়ে আসলেন, সাথে মামার একজন বন্ধু নাম সিরাজ, তিনিও ছিলেন। আমার নানা বাড়িতে সবাই ধার্মিক মানুষ। নানু ও মামিরা পর্দা করতেন, তাই আমরা ভেতরের রুমে বসেছিলাম। একটু পর আম্মু বলল, নানা আমাকে ডাকেন। আমি বললাম, কেন? বলল, হুজুর তোকে দিয়ে জিন আনবে। আমি বললাম, আমাকে দিয়ে মানে? তুমি জানো না আমি এগুলো ভয় পাই, আমি যাব না। আম্মু বলল, তুই ছাড়া ছোট কেউ নেই আর বাসায়, আর তুই হুজুরের কথা বুঝতে পারবি। আন্ডার 15 আমার এইজ ছিল তখন, এবং অনেক বোঝানোর পর গেলাম। ভয় লাগছিল এবং এক্সাইটেডও ছিলাম। হুজুরের সামনে গিয়ে সালাম দিয়ে আমি তারপরে তার পাশে বসলাম। নানা আর সিরাজ মামা বললেন, ভয় পেও না, আমরা আছি এখানে। দেন হুজুর কি যেন সব বলে পড়তে শুরু করলেন। তারপর আমার ডান হাতে একটা তাবিজ দিয়ে বললেন মুঠো করে রাখতে। আমি তাই করলাম। তারপর সে বলল, এক দৃষ্টিতে ডান হাতের বুড়ো আঙুলের নখের দিকে তাকিয়ে থাকতে, আর যখনই কিছু দেখব তখনই জানাতে। আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। অলরেডি ভয় পাচ্ছিলাম, আর আমার মনে মনে আমি ভাবছিলাম নখে কি করে জিন দেখব। আমার সাথে কি মজা করছে সবাই। তবুও তাকিয়ে থাকলাম নখের দিকে। একটু পর স্পষ্ট ব্ল্যাক শ্যাডো ফিগার দেখতে পেলাম নখে। ছোট হলেও ক্লিয়ার ছিল শ্যাডোটা। সাথে সাথে ভয়ে কাঁপতে শুরু করলাম। কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে। আমার বিহেভিয়ার দেখে হুজুর জিজ্ঞেস করলেন, কাউকে দেখতে পাচ্ছ? আমি বললাম, জি। সে বলল, কয়জন? আমি বললাম, একজন। বলল, কালো রঙের নাকি লাল রঙের পোশাক পরা? আমি বললাম, কালো। হুজুর বলল, জিজ্ঞাসা করো সে কি একা? আমি জিজ্ঞেস করতে ছায়াটি মাথা নাড়িয়ে বলল, না। বলে রাখি, আমি ছায়াটির শুধু মুভমেন্ট দেখতে পাচ্ছিলাম, কথা শুনিনি। আর হুজুরও পুরো সময় তার পুঁথি পড়া থামাননি, শুধু আমার সাথে কথা বলার সময় থেমেছেন। আমার নখে থাকা অবয়বটাকে শুধু আমি দেখছিলাম। হুজুর আমার থ্রু তার সাথে কমিউনিকেট করছিলেন। আমার জিনটা শুধু ইয়েস বা নো এটাতেই অ্যান্সার দিচ্ছিল। এরপর হুজুর আমাকে বলল, বাকি সবাইকে আনতে বলো। আমিও বললাম। হুজুর জিজ্ঞেস করলেন, কয়জন এসেছে আর কয়জন কি রঙের পোশাক পরা? আমি বললাম, 7 জন, আর সবাই কালো রঙের পোশাক পরে আছে। এরপর হুজুর আর কিছু প্রশ্ন করলেন, আরো কিছু প্রশ্ন করলেন আমাকে দিয়ে, আর উত্তরে বোঝা গেল ওই 7 জন জিন আমাদের হার্ম করার জন্য আমাদের আশেপাশে থাকতো, এবং সবাই মেল ছিল। তাদেরকে অনেকবার বলার পর বেত দিয়ে মাটিতে আঘাত করার পর একটা বোতলে ভরে নেওয়া হয় আমার নখ থেকে। আর হুজুর বললেন যে বোতলটাকে যেন এমন ভাবে পুঁতে রাখা হয় যেন কেউ কখনো না পায়। এরপর আমাদের আর কোনো প্রবলেম হয়নি। এটাই ছিল ঘটনা। কতটুকু গুছিয়ে বলতে পেরেছি জানি না। ভূত এফএম 2011 সাল থেকে শুনছি, আর এটাই ছিল আমার প্রথম সেন্ড করা ঘটনা। আমার যদি ভালো লাগে প্লিজ পড়ে শোনাবেন। এন্ড থ্যাংক ইউ অল the crew members, and তারপর তিনি আমাদের সবাইকে থ্যাঙ্কস জানিয়েছেন ভূত এফএম রেগুলার করার জন্য, এবং সবাই ভালো থাকবেন। এবং তিনি বলছেন যে ভূত এফএম কোনো সময় যেন বন্ধ না হয়। আল্লাহ হাফেজ। এবং তিনি তারপরে তার ফেসবুকের স্ক্রিনশট সহ আরো অনেক কিছু শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এগুলো শেয়ার করার জন্য। এবং তারপরে তিনি তার ঠিকানা জানিয়েছেন, আয়ারল্যান্ডে থাকেন তিনি, মেহরাজ্জামান। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমাদের কাছে আমি একটা জিনিস খালি একটু বলে রাখি, রাত যত বাড়বে ঘটনা তত ভালো হবে, ঘটনা তত বেশি মানে চমৎকার চমৎকার ঘটনা আপনারা শুনতে পাবেন। এই ঘটনাটি যেমন, আমি জানি না কতটুকু ভয় পেয়েছেন, কিন্তু জিনিসটা চিন্তা করে দেখুন, ঘটনাটা কিন্তু খুবই অদ্ভুত, তাই না? খুবই অদ্ভুত। তো সেটাই, যাই হোক, এখন আরো একটা অডিও ক্লিপে যাব, এবং আশা করছি যে এই অডিও ক্লিপটাও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি আরো একটি ঘটনা।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম হচ্ছে রাজ। আমার বাসা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায়। আমি যে ঘটনাটা আজকে আপনাদের পাঠাচ্ছি, আসলে ব্যস্ততার কারণে লিখে পাঠাইতে পারছি না। আমার সাথে এমন একটা বিস্ময়কর ঘটনা ঘটেছে। কথা না বাড়াই ঘটনায় যাই। ঘটনাটা আজ থেকে প্রায় 1 মাস আগের। আমি ঢাকাতে কোনো একটা কোম্পানিতে জব করি। বাসায় এসেছিলাম। বাসা আসার পরে একটা কাজে আমাদের এখান থেকে কোটচাঁদপুর টু কালীগঞ্জের রোডটা, কালীগঞ্জে গেছিলাম। ওখান থেকে যখন আমি বাসায় ফিরি তখন দুপুর 2টা এমন সময় বাসের ভিতরে আসছে। আস্তে আস্তে হঠাৎ দেখলাম বাসের ভিতরে গ্রামের সাথে জড়িত যেসব বাসগুলো, এই পুরাতন কোয়ালিটির বাসগুলোর ভিতরে একটা পিলারের মতো রড দেওয়া থাকে। তো রডটা ধরে অনেকগুলো সিট থাকা সত্ত্বেও একটা লোক দাঁড়িয়ে আছে। তো আমি ভাবছি যে কি ব্যাপার, সিট রয়েছে অথচ সে দাঁড়িয়ে রয়েছে। তো কিছুক্ষণ পরে আমি হচ্ছে যে সামনে আর একটু কাজের কথা মনে পড়ে গেল, সেখানে গেলাম। আসার পরে দেখি সিট গুলো সব ব্লক। ওই লোকটা ওই অবস্থাতে ওখানেই দাঁড়িয়ে আছে। তাছাড়া এসব নর্মাল টাউনে বাস যতক্ষণ সম্পূর্ণ পূরণ না হয়ে যায় ততক্ষণ ছাড়ে না, অনেক দেরি করে। আমিও তার পেছনে গিয়ে দাঁড়ালাম। তারপরে দাঁড়িয়ে আছি। তো হঠাৎ তার পায়ের দিকে আমার চোখ গেল। কেন জানি মনে হচ্ছে যে তার পায়ের যে পাটাটা ওটা অনেক অংশ মানে পেছনের দিকে ঘোরানো, মানে পায়ের থেকে মনে হচ্ছে মোড়ানো, একদম হাঁটু থেকে মোড়ানো, পাটা পেছনের দিকে আমার মনে হচ্ছে। গায়ে একটা ছেঁড়া ছোট জামা, তার উপরে একটা জ্যাকেট, সেটাও ছেঁড়া। ময়লা টয়লা না, ময়লা ঠিক বলবো না, কিন্তু ছেঁড়া, বেশ চকচকে কিন্তু ছেঁড়া। মূলত আমার মনে হয় না সে কোনো পাগল। যদি হতো তাহলে বোধহয় ওরকম হতো না, তার মানে পোশাক আশাক পরিষ্কার থাকতো না, সেটা বোঝাইতে চাচ্ছে। তো এভাবে চলছে। বাস ছাড়লো। ছাড়ার পরে কালীগঞ্জ থেকে যে রেল স্টেশনের একটু সামনে বাঁ হাতে একটা মানে পিচের রোড আছে, যেটা নর্মালি কালীগঞ্জ সুগার মিলের ভিতরে চলে গেছে। তো আসার সময় মানে যখন কালীগঞ্জ স্ট্যান্ড থেকে ছেড়েছে বাস, তো ওই পর্যন্ত আসতে যে কন্ট্রাক্টর ভাড়া চাচ্ছে। আমি যথারীতিতে পকেট থেকে যে কয় টাকা ভাড়া বের করে তাকে দিলাম। সামনের ওই লোককে কন্ট্রাক্টর বলছে যে ভাই আপনি কোথায় যাবেন? সে কোনো কথা বলে না। আবার তাকে জিজ্ঞেস করে ভাই আপনি কোথায় যাবেন? তারপরেও সে কোনো কথা বলে না। তো বেশ অবাক লাগলো যে এরকমও হয়, কথা বলছে না কেন। তা আমি তাকে বললাম ভাই কি ওনাকে বলেন। তো উনি বলছে দেখেন ভাই, কোথায় যাবে সেটা তো বলবে, আমাদের তো কিছু রুল থাকে। আমি তাকে ফ্রিতে নিয়ে যেতাম, সমস্যা নেই। তা আমি বলছি ভাই আপনার ফ্রিতে নিতে হবে না, আমি টাকা দিয়ে দিচ্ছি তার। তো সে কোনো কথা বলছে না। বলছে ভাই কোথায় যাবেন বলেন, তাহলে সেই অনুপাতে আমি আপনার টাকাটা দিয়ে দিই। দেখলাম যে কোনো কথা সে বললো না। কয়েকবার জিজ্ঞেস করার পর কন্ট্রাক্টর তাকে একটা ধামকি দিল। তারপরে আমি বলছি ভাই ধামকি তো দরকার নেই, চলেন দেখি। আমি তো কোটচাঁদপুর পর্যন্ত যাবো, মাঝখানে যদি কোথাও নামে তাহলে আমি আপনার টাকাটা দিয়ে দেবো। তো বাস ততক্ষণে চলছে। রেল গেটের ওখানে বিটের পাশে এসে, মানে বিটের ওখানে গাড়ি স্লো দিল। দেওয়ার পরে সামনে যে রোডটা, ওই রোডের ওখানে 2টা বিট থেকে পরপর, তো মাঝখানে গাড়িটা একটু স্লো হয় ট্রেন লাইন ক্রস করার সময়। ওই লোকটা ওখান থেকে নেমে গেল রাগে, মনে হচ্ছে এতটা রাগ তার, মানে কি বলবো, অনেক বিস্ময়কর রাগ নিয়ে সে ওখান থেকে নেমে গেল। যাওয়ার পরে সেই কন্ট্রাক্টরের দিকে তাকিয়ে বলছে যে কি জানি একটা ভাষা প্রথমে বললো, মানে সে ভাষাটা হচ্ছে আপনার বাংলাও না, হিন্দিও না, উর্দুও না, মানে আমি যে কয়টা ভাষা বুঝি তার ভিতরে কিছুই না। পরে তাকে বললো যে তুই মরবি, তুই মরবি, তুই মরবি, তুই মরবি। এভাবে যখন বললো উনি আবার বলছে পাগল ছাগল কি বলে। আমি তাকে বললাম যে ভাই থাকে এভাবে বলার দরকার নেই। তো গাড়ি যথারীতিতে ছেড়ে দেবে, সেই সময় সামনে থেকে একটা আখ বোঝাই করা টলি, আর আমাদের ওই সামনে যেখান থেকে বাসটা একটু স্পিড দিয়েছে বা হাতে একটা গাছ, আর আমি যথারীতিতে দাঁড়িয়ে আছি ওই পাগলটা যে পিলারটা ধরে দাঁড়াইছিল, মানে ভিতরে যে ইয়েটা থাকে ওইটা ধরে আমি দাঁড়িয়ে আছি। কন্ট্রাক্টর আমার সামনে দাঁড়িয়ে টাকা ভাঁজ করছে আর আমার সাথে কথা বলছে। গাড়ি গিয়ে সোজা গাছে বাড়ি লাগলো। রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওই কন্ট্রাক্টরের মাথাটা ডাইরেক্ট এসে লাগলো একেবারে সেই আমি যেটা ধরে দাঁড়িয়ে আছি সেটার উপরে। আমি ঝুলে পেছন দিকে পড়ে গেলাম। বাকি যে প্যাসেঞ্জার গুলো ছিল তারা সব একে অন্যের গার উপরে পড়লো। সিটে যারা ছিল তাদের কোনো সমস্যা হয়নি। সামনের কাজটা ভেঙে গেল, কন্ট্রাক্টরের মাথা মাঝখান থেকে প্রায় ফাটার মতো অবস্থা।
অনেক জোরে রক্ত বের হচ্ছে। তাছাড়া রাসেল ভাই আমি জানি না সেটা কি ছিল, আর বাসে অন্য কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারই কেন হলো, তার কথাতে কেন এমন কিছু হল। আমি এই ধরনের কোনো ভূত প্রেত এসবে বিশ্বাস করি না। তারপরেও যেহেতু নিজের চোখের সামনে ঘটনাটা ঘটেছে, আর ভূত এফএমের ঘটনাগুলো শুনতে অনেক ভালো লাগে, তো শেয়ার না করে পারলাম না। ভালো লাগলে শেয়ার করবেন। ভূত এফএমের সকল লিসেনারকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এত সুন্দর একটা প্রোগ্রামের সাথে থাকার জন্য। আর রাসেল ভাই, মাসুম ভাই, আপনাদের তো অবশ্যই ভালো থাকবেন, দোয়া করি ভূত এফএম দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সবাইকে। Bhoot FM. The night comes alive with Graminphone. অডিও ক্লিপের পর আবারও ফিরে এলাম আমি রাসেল। আপনারা শুনছেন রেডিও ফুর্তি 88 FM এবং চলছে ভূত এফএম। আর সেই সাথে আরো একবার আপনাকে জানিয়ে দিই সেটা হচ্ছে যে আমাদের যে ফেসবুকের দুটো লিঙ্ক www.facebook.com/bhutfm.russell RUSSELL এবং www.facebook.com/radio.furti এই দুটো জায়গায় এসে যদিও মেসেজ পড়া হচ্ছে না, কিন্তু আপনি অবশ্যই আপনার যে সমস্ত কথা সেগুলো জানাবেন। কারণ আজকে পড়া হচ্ছে না মানে যে পড়া হবে না, মানে অন এয়ারে পড়া হচ্ছে না মানে যে অফ এয়ারে পড়া হবে না, এমন তো না। সো প্লিজ একটু ধৈর্য ধরে, যেহেতু আজকের স্পেশালটা একটু অন্যরকম, কথাও কম বলছি, মেসেজও পড়ছি না, এবং আপনারা জানেন যে মাঝে মাঝে আমরা এরকম এপিসোড করি এবং আপনারা খুব পছন্দ করেন বলেই করি। তো আগামী দিন আপনার একদম প্রাণ ভরে আপনাদের মেসেজ পড়বো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন যে ঘটনাটি পড়বো সেটি একজন মেডিকেল স্টুডেন্টের, এবং তিনি তার নাম উল্লেখ করতে নিষেধ করেছেন, কারণ নামটা জানলে অনেকেই চিনে ফেলতে পারেন। সেই জন্য তিনি কোথা থেকে বলেছেন এটা আমি বলি, এটা বললে ভালো হবে। তিনি দিনাজপুর মেডিকেল কলেজ থেকে লিখছেন, তার নামটা আমি বললাম না। এবং তিনি ইংলিশে মানে বাংলা লিখেছেন, সুতরাং পড়তে একটু কষ্ট হতে পারে, একটু ধৈর্য ধরে সবাই শুনবেন প্লিজ। বাট ঘটনাটা অনেক চমৎকার। যাই হোক, তিনি যেভাবে লিখেছেন, আশা করি ভালো আছেন, জানি আপনি ভালোর দলে। আজ আমি আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব। স্টাডির চাপের কারণে ঢাকায় আসা আমার পক্ষে সম্ভব না, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমার হোম টাউন ঠাকুরগাঁও সদরে। 2016 সালে আমি এইচএসসি এক্সাম শেষ করে মেডিকেলে কোচিং করার জন্য ঢাকার ফার্মগেটে কোনো একটা কোচিং সেন্টারে অ্যাডমিশন নেই। তারপর তিনি কোচিং সেন্টারের নাম দিয়েছেন, সেটাও আমি পড়ছি না। বাট ঢাকায় আসার আগেই আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, আর সামনে ঈদ থাকায় বাসা থেকে সবাই বলে যে ঈদের পরেই যেন আমি কোচিংটাতে যাই এবং কোচিংটা এর মধ্যে অফ হয়ে যাবে। আমিও তাদের সাথে একমত হই। বাট এইদিকে আমার সব ফ্রেন্ডরা ঈদের আগেই যে যার মতো, কেউ হোস্টেলে, কেউ মেসে, কেউ রিলেটিভের বাসায় উঠে পড়ে। ফার্মগেটের কাছে আমার কোনো রিলেটিভ না থাকায় আমাকে কোনো মেসে উঠতে হবে। অনেক খোঁজার পর মেসে কোনো সিট পাই না। পরে এক বড় ভাইয়ের কাছে ফোন দেই, উনি আমাকে এক ফ্রেন্ডের কথা বলে এবং বলেন যে গ্রিন রোডের পাশেই থাকেন তিনি, এবং আমি শুনেই থাকার জন্য রাজি হয়ে যাই। এবং 13 জুলাই 2016 আমি সকালে ঢাকার উত্তরায় আমার বোনের বাসায় উঠি এবং আমার এক কাজিনকে বলি যে যেন বিকেলে আসে এবং আমাকে পৌঁছায় দেয়। আমার কাজিন অফিসে ছুটি নিয়ে আসে এবং আমাকে পৌঁছে দেওয়ার জন্য। পরে আমরা সন্ধ্যা 7টায় পৌঁছাই। বলে রাখা ভালো যে বাসাটা 4 তলায়, এবং ওই বাসার তৃতীয় তলায় অর্থাৎ সেকেন্ড ফ্লোরে আমি রুমে ঢুকতেই দেখলাম যে জানালা সব অফ। বাট ওই সময় অনেক গরম ছিল, একটু অবাকই হলাম। পরে আমি আমার কাজিন ডিনার শেষ করে উনি আমাকে রুম থেকে বাসায় চলে যাই। আমার কাজিন বাসায় চলে যায়, এবং আমি তখনও বুঝতে পারি নাই যে আমার জন্য কোনো ভয়ঙ্কর কোনো কিছু ওয়েট করছে কি না। আমি ভাইয়ার সাথে কথা বলতে থাকি। উনি এক রুমেই একাই নিয়ে থাকেন এবং কারোর সাথে কথাও বলেন না। এবং কথা বলতে বলতে দেখলাম যে ওনার হাতে 2-3টার মতো কালো সুতো দেয়া তাবিজ বাঁধা। আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া এগুলো কিসের জন্য? উনি আমাকে বললেন যে ওই সব কিছু না, পরে
রুমে আরো কিছু খেয়াল করলাম আমি, এবং রুমের 4 কর্নারের 4 সাইডে একদম ওপরে কালো টেপ দেওয়া এবং কালো টেপ দিয়ে কিছু একটা আটকানো এবং লাগায় রাখা, এবং ওইগুলোর সামনেও উঁচু বাট মানে বোঝা যাচ্ছিল যে আসলে কি পরে আমি জানতে চাইলাম যে এইগুলো কি। উনি বললেন যে ওইসব তোমার জানা লাগবে না, জার্নি করে আসছো, ঘুমিয়ে পড়ো। আমি জানালা খুলতে চাইলে উনি আমাকে সাফ মানা করে দেন এবং বলেন যে দিনের বেলায় খুললেও কি প্রবলেম। উনি বললেন যে মানে দিনের বেলা তো খুলতে মানে মানা করেছিলেন। লেখাগুলো খুবই অদ্ভুত ধরনের বানানে লেখা, সুতরাং পড়তে একটু কষ্ট হচ্ছে, বাট ঘটনাটা শুনবেন প্লিজ, ঘটনাটি খুব ইন্টারেস্টিং। তো যাই হোক, উনি বললেন যে জানালাটা খুলতে চাইলে উনি আমাকে সাফ মানা করে দেন এবং বলেন যে দিনের বেলায় খুললে কি প্রবলেম। উনি বলল যে দিনেও খোলা যাবে না। আর অবাক হয়ে বলল যে বাইরে থেকে কোনো আলো বাতাস হয়তো কিছু আসতে পারে না, সেটাও মানে কিছু যেন না আসতে পারে, এবং সেটা প্রবলেম হয়তো ঘুমানোর জন্য লাইট অফ করে 12টা বাজে। তখন একটু পরে ভাবলাম যে ফোনের চার্জটা দিয়ে ঘুমাই, তাই লাইটটা অন করে তখন দেখলাম যে ওই ভাইয়ের এক গ্রুপ লাইট দেওয়ার সাথে সাথেই উনি আমাকে ডেকে আমার দিকে তাকালো এবং চোখ পুরোই লাল হয়ে আছে। আমি তার সাথে লাইট অফ করে দিই এবং দেখলাম যে সব ভুলে ঘুমানোর ট্রাই করতে শুরু করলাম, বাট এখন অনেক কিছু হওয়া বাকি ছিল। শোবার 10-15 মিনিট পরে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি একদমই রেডি ছিলাম না। আমি শুনতে পাচ্ছিলাম যে কেউ হাততালি দেওয়ার আওয়াজের মতো সাউন্ড করছিল। আমি চোখ খুলতেই দেখলাম যে একটা কালো হাত ঠিক আমার মুখের ওপর, একটা কালো অবয়ব, 2টি রাগান্বিত চোখ আমার মুখের ঠিক 1 হাত ওপরে। আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমাকে দেখে আমার দিকে তাকিয়ে আছে এবং নিঃশ্বাস নিতে পারছিলাম না আমি, এবং আমি অনেক জোরে জোরে চিৎকার করছিলাম, বাট আমার আওয়াজ বার হচ্ছিল না। মনে হচ্ছিল যে আমার বুকের ওপরে কেউ অনেক ভার কিছু একটা দিয়ে রেখেছে, এবং এক সময় আমি সেন্সলেস হয়ে যাই। এবং সকালে ওই ভাইয়াকে ডেকে তুলে আমি উঠে দেখি যে আমার মুখে মানে ওই ভাইয়া আমাকে ডেকে তোলে এবং আমি উঠে দেখি যে আমার মুখে রক্ত জমাটের মতো লাল হয়ে আছে, এবং উনি আমাকে জিজ্ঞেস করেন যে আমার কি হয়েছে। আমি বলি যে কিছু না। পরে আমি তাড়াহুড়া করে কোচিং এর নাম করে বের হয়ে যাই এবং আমি আমার এক রিলেটিভের মোহাম্মদপুরে ছিল তিনি ওনার বাসায় উঠে পড়ি, এবং আমার এক ফ্রেন্ডের মেসের সিট পাই এবং উঠে পড়ি, এবং ওইখান থেকে ফিরে যাইনি আমি আর কখনো। এবং আমার কাজিনকে পরে আমার সব জিনিসগুলো তাকে দিয়ে নিয়ে আসাই। পরে আমি ওই ভাইয়ার সম্পর্কে শুনি যে ওনাকে 3টা জিন আছর করেছিল, এবং ওনার প্যারেন্টস এর কাছে জানতে পারি যে ওনার অনেক বড় আলেমদের মাধ্যমে ওই ভাইকে একটা জিন সরাতে পারলেও বাকি 2টা জিন সরাতে পারেনি। তারা তার সঙ্গে আছে এবং একই জায়গায় থাকে, এবং ওই রুমের চারপাশে তাবিজ দেওয়া হয়েছে এবং তাবিজ দিয়ে রাখতো ওই কারণেই, এবং তারপরেও এই সমস্যা থেকে সমাধান হয়নি। খুবই কষ্ট করে পড়লাম আমি আপনার ইমেইলটা ভাইয়া। আপনি বুঝতে পারছেন মনে হয় যে আপনার কথা বলছি, এবং আমি রিকোয়েস্ট করবো যদি ইংলিশেও লেখেন, ইংলিশে বাংলার মতো করে লেখেন, কোনো সমস্যা নেই, কিন্তু পড়ার পরে একবার নিজে একটু চেক করে দেখবেন। আর বাংলায় লেখাটা সবচাইতে বেশি ভালো, কারণ এইভাবে পড়তে খুবই অসুবিধা হয়। আমার মনে হয় যে অসুবিধা হওয়ার চাইতে লিসনারদের শুনতে অসুবিধা হয়। তো আমি খুবই সরি যারা আমার একটু পড়ার জন্য, খারাপ ভাবে পড়ার জন্য বুঝতে পারেননি, তাদেরকে একটু সংক্ষিপ্ত ভাবে বলি যে উনি ঢাকায় আসার পরে ফার্ম গেটে একটা মেসে কোনোভাবে উঠে পড়েন, এবং সবাই তাকে বলেছিল যে কয়েকদিন পরে তো মেস ছুটি হয়ে যাবে, আমি যেটুকু বুঝতে পেরেছি আর কি। সুতরাং কোনো এক জায়গায় উঠে পরে মেসে সিট পাওয়া যাবে, যেহেতু কয়েকদিন পরে কোচিং বন্ধ হয়ে যাবে। তো উনি যে কোনো একটা রিলেটিভের মাধ্যমে কোনো একটা জায়গা ম্যানেজ করেন, এবং সেই ঘরটাই খুব অদ্ভুতভাবে আবিষ্কার করেন যে সেই ঘরে কখনো কোনো জানালা খোলা হয় না, এবং চারপাশ দিয়ে উনি দেখেন যে বিভিন্ন ধরনের কালো টেপ দিয়ে অনেক কিছু আটকানো। পরে তিনি সেই রাতের বেলা একটা অদ্ভুত ঘটনা এক্সপেরিয়েন্স করেন, যে তিনি চোখ খুলে দেখেন যে তার মুখের ওপরে আরো 2টো চোখ, এবং তিনি বুঝতে পারেন তার বুকের উপরে ভর দিয়ে কেউ বসে আছে, এবং তিনি অনেক চেষ্টা করেও
চিৎকার করতে পারছিলেন না, এবং যখন সকালবেলা তার ঘুম ভাঙে তখন তিনি দেখেন যে তার মুখে রক্ত জমাট বেঁধে আছে, এবং তিনি দেরি না করে ওই রুম ছেড়ে চলে আসেন। কিন্তু এই পুরো ঘটনাটা আপনি একবার চিন্তা করেন, যদি আপনার সাথে ঘটতো তাহলে কেমন লাগতো, এবং এই পুরো ঘটনা যিনি এক্সপেরিয়েন্স করেছিলেন তাকে ওই মুহূর্তে কি ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। চিন্তা করুন। একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি 88 FM and 240 exclusively on FusionBD.com. Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকে কোনো অতিথি নেই, আপনারা সবাই জানেন। এবং আজকে আমার কাছে রয়েছে অনেকগুলো ইমেইল এবং অনেকগুলো অডিও ক্লিপ, এবং একটার পর একটা সেগুলো শুনছি। এখন আরো একবার জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhwtfm@radiofo.fm। আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমার কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা আমাদের ফেসবুকে কানেক্টেড আছেন তাদেরকে বলবো যে আমাদের যে পেজ দুটো আছে www.facebook.com/bhootfm.russell এবং www.facebook.com/radio.furti, এই দুটো পেজে এসে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। তাহলে প্রচুর মানুষ জানতে পারবেন। আপনি যদি এটাতে আমাদের পোস্টগুলো শেয়ার করেন তাহলে অনেক মানুষ জানতে পারবেন এবং আমাদের শুনবেন, এবং আমরা আরো অনেক অনেক দারুণ দারুণ ঘটনা তাদের কাছ থেকে পাবো এবং আপনাদেরকে উপহার দিতে পারবো। তো আমারও বেনিফিট, আপনারাও ভালো লাগবে নতুন নতুন ঘটনা শুনতে। সুতরাং বুঝতেই পারছেন, তো আশা করব যে সবাই হেল্প করবেন। এখন যেটা করবো সেটা হচ্ছে অডিও ক্লিপে চলে যাব, ফিরে আসবো তারপরে। আমার সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি 88 FM and 240। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন, যেহেতু আপনি সবসময় ভালো বলে থাকেন। আমি সাফায়েত ইসলাম প্রান্ত বলছি ফেনী থেকে। যে ঘটনাটা রাসেল ভাই এখন শেয়ার করবো সেটা আমার মামার সাথে মাত্র কয়েকদিন আগেই ঘটে গেছে। এটা ওনার সাথে ঘটেছে বেশি দিন হয় না, এবং এটা সম্পূর্ণরূপে সত্যি এবং অলৌকিক এক ধরনের ঘটনা, যেটা উনি আমার সাথে ব্যক্তিগতভাবে শেয়ার করেছে। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার মামা এবং আমি দুজনই থাকেন ঢাকা শহরে, কিন্তু একটা ছুটিতে মামা আমাদের বাসায় বেড়াতে আসেন। তো যথারীতি উনি যেদিন যেদিন ওনার ডেট আমাদের বাসায় আসে, তিনি সেদিনকার সকালে আমাদের বাসায় আসেন। তো যথারীতি ওনার সাথে আমরা সারাটা দিন কাটাই, কিন্তু রাত্রেবেলা একটা খারাপ সংবাদ আসে। সেটা হচ্ছে মামি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, এবং গুরুতর অসুস্থ হওয়া দরুন তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তো যখন তাকে ফোনে এই কথাটা বলা হয়, তিনি অনেক বেশি চিন্তিত হয়ে পড়েন এবং তিনি দ্রুত ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নেন। তো আমরা তার সাথে ঢাকা যাওয়ার জন্য মত দেই, কিন্তু উনি আমাদেরকে বলেন যে আসলে এতজন একসাথে ঢাকা যাওয়া উচিত না, আলাদা আমি একা যাই, পরবর্তীতে যদি অবস্থা ভালো হয় তখন আমরা আবার তখন তোমরা যেও। তো যথারীতি আমরা তার কথা রাখলাম, এবং তিনি যথারীতি আমাদের পার্কিং করা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েন ড্রাইভে। তো উনি গাড়ি ড্রাইভ করতেছিলেন, তখন প্রায় আনুমানিক রাত 11টা বাজে। তো উনি গাড়ি নিয়ে বের হন, এবং যথারীতি 11:30 থেকে 11:15 এই সময়কার মধ্যেই উনি ঢাকা চিটাগং মহাসড়কে উঠে যান। যথারীতি তিনি ঢাকার উদ্দেশ্যে ড্রাইভ করা শুরু করেন 100 কিলোমিটার গতিতে। উনি যেটা বলেন যে উনি দ্রুত পৌঁছানোর জন্য 100 কিলোমিটারে গাড়ি চালাতে থাকেন, খুব দ্রুত, এবং বেশ খুব দ্রুতই উনি পার হয়ে যাচ্ছিলেন। তো উনি ফেনীর এরিয়া শেষ করে উনি যথারীতি কুমিল্লা এরিয়া পাড়া দেন, 14 এরিয়া ক্রস করেন। তো এইভাবে 100 কিলোমিটারে চালাতে চালাতে দীর্ঘ 2 ঘন্টা অতিক্রম করার পরে উনি যথারীতি কুমিল্লা দাউদকান্দি এলাকায় পৌঁছান। কিন্তু দাউদকান্দি এলাকায় পৌঁছানোর পরেই ওনার সাথে শুরু হয় এক ধরনের অলৌকিক ঘটনা, যেটা উনি বর্ণনা করেছেন। সেটা হচ্ছে আসলে এরকম যে যখন 2টা বাজে তখন তিনি দাউদকান্দি এলাকায় পৌঁছান, এবং তিনি তার গাড়ির বুকিং গ্লাসে দেখতে পান যে একটা অ্যাম্বুলেন্স তাকে সাইড দেওয়ার জন্য যথারীতি হর্ন দিচ্ছে। অ্যাম্বুলেন্সটার ভিতর যে কোনো গুরুতর একজন রোগী রয়েছেন সেটা তিনি বুঝতে পারেন, এবং যথারীতি তিনি সাইড দিয়ে দেন। তো রাসেল ভাই সাইড দেওয়ার পরে উনি সাইড দিয়ে দেন, কিন্তু সে অ্যাম্বুলেন্সটা কোনো কারণে তার থেকে সাইড নেয় না, অর্থাৎ তার পিছেই থেকে যায় এবং যথারীতি হর্ন নিতে থাকে, কিন্তু সাইড নিতে চায় না। তো তিনি এটা দেখে একটু রাগান্বিত হন, এবং যথারীতি তিনি তার গতি
100 থেকে 80 কিলোমিটার করে দেন। তো গতি যখন তিনি কমিয়ে দেন তখনই অ্যাম্বুলেন্সটা তাকে ওভারটেক করে চলে যায়। ওভারটেক করে চলে যাওয়ার পরে রাসেল ভাই যথারীতি তিনি আবার গাড়ি ড্রাইভ করতে থাকেন 100 কিলোমিটার গতিতে, এবং যথারীতি তিনি ড্রাইভ করছেন, কিন্তু ওভারটেক করেন মাত্র 5 মিনিটের ভিতরেই উনি দেখতে পান যে অ্যাম্বুলেন্সটা আবার তার সামনে এসে পড়ে। তো অ্যাম্বুলেন্সটা যখন তার সামনে এসে পড়ে তিনি যথারীতি অ্যাম্বুলেন্সের নাম্বার প্লেটের নাম্বারটা খেয়াল করেন এবং যথারীতি তিনি হর্ন দিতে থাকেন সাইড দেওয়ার জন্য, কিন্তু কোনো অবস্থাতে অ্যাম্বুলেন্সটা থেকে সাইড দিতে চায় না। তো তিনি বেশ গাড়ির গতি আরো বাড়িয়ে দেন, 100 থেকে 120 কিলোমিটার গাড়ি করে গতি বাড়িয়ে দেন এবং যথারীতি সেই অ্যাম্বুলেন্সটাকে ওভারটেক করে সামনের দিকে এগিয়ে চলে যান। তো তিনি এই ব্যাপারটাকে তেমন একটা মানে অত বেশি সিরিয়াসলি নেন নাই। উনি ওনার যেহেতু বুঝতে পারতেছেন চিন্তিত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, উনি আর ওইটাকে অত বেশি প্যারানর্মাল কোনো কিছু যে ঘটছে ওনার সাথে সেটা তো বুঝতে পারেন নাই। তো ড্রাইভ করছেন হঠাৎ করে দেখতে পান যে আবার অ্যাম্বুলেন্সটা তাকে পিছন থেকে যথারীতি ডিপার্ট দিচ্ছে এবং হর্ন দিচ্ছে সাইড দেওয়ার জন্য, এবং উনি এটা দেখার পরে যথারীতি আবার তাকে সাইড দিয়ে দেয় সেই অ্যাম্বুলেন্সটাকে। এবং যখন অ্যাম্বুলেন্সটা তাকে ক্রস করে যায় উনি দেখতে পান যে ড্রাইভিং সিটে কোনো লোকই বসা নাই। তো উনি এটা ভাবলেন হয়তো রাতের কারণে উনি হয়তো কাউকে দেখতে পান নাই, হয়তো রাতে যেহেতু গাড়ি চলছে হয়তো উনি ড্রাইভিং ভুল দেখেছেন, কারণ ড্রাইভিং সিটে যদি কেউ না থাকে তাহলে কেমনে গাড়ি চলবে। তো উনি সেটাকে পাত্তা দেন নাই, যথারীতি তাকে ওভারটেক করে আবার অ্যাম্বুলেন্সটা চলে যায় এবং উনি দেখতে পান যে অ্যাম্বুলেন্সটা তার সামনেই চলতে থাকে প্রায় সেম গতিতেই। তো এভাবে করতে করতে আবার অ্যাম্বুলেন্সটা তাকে আবার অ্যাম্বুলেন্সটা গতি কমিয়ে দেয় এবং যথারীতি আবার মামা মানে সাইড নেওয়ার জন্য উনি আবার তো এইভাবে বারবার চলমান অবস্থা চলতেছিল যে বারবার গাড়িটা আমাকে ওভারটেক করতেছে, আবার গতি কমিয়ে দিচ্ছে, আমি আবার ওভারটেক করতেছি। এই ব্যাপারটা রীতিমতো তার সাথে ঘটতে থাকে। তো প্রায় 6-7 বারের মতো ওভারটেক টেন্ডেন্সি চলার পরে তিনি পৌঁছান সেই মেঘনা গোমতী হাইওয়ে, মেঘনা গোমতী সেতুতে উনি পৌঁছান। সেখানে পৌঁছানোর পরে তিনি পৌঁছানোর পরে দেখতে পান যে অ্যাম্বুলেন্সটা যথারীতি তার পিছনেই থাকে এবং তিনি যখন সেই ব্রিজে ওঠেন তখনই তাকে ওভারটেক করে অ্যাম্বুলেন্সটা চলে যায়। কিন্তু অ্যাম্বুলেন্সটা তাকে ক্রস করে যাওয়ার মাত্র 10-12 সেকেন্ডের মধ্যেই আবার বিপরীতমুখী যে গাড়িগুলো যাচ্ছিল সেটার মধ্যে তিনি সেই অ্যাম্বুলেন্সটাকে খুঁজে পান। কারণ তিনি যখন বিপরীত দিক থেকে আসা গাড়িগুলোর মধ্যে যখন দেখতে পান যে একটা অ্যাম্বুলেন্স আসছে তখন তিনি তার নাম্বার প্লেটের দিকে খেয়াল করেন এবং নাম্বার প্লেটের নাম্বারটা সম্পূর্ণ সেম, একই অ্যাম্বুলেন্স আবার পিছনের দিক থেকে বিপরীত দিক থেকে আসতেছে এবং তাকে ক্রস করে পিছনের দিকে চলে যায়। এটা উনি দেখার পর সাংঘাতিক গাড়ি ভয় পেয়ে যান, কারণ সেই ব্রিজটার উপরে কোনো গাড়ি ওভারটেক করতেই আসলে অনেক বেশি কষ্ট, ওভারটেক করাটাই প্রায় ইম্পসিবলের মতো। আর সেখানে একটা ইউটার্ন নিয়ে 10-12 সেকেন্ডের মধ্যে আবার ব্যাক করা এটা ইম্পসিবল। কিন্তু তিনি গাড়িটাকে দেখেন যথারীতি গাড়িটা পিছিয়ে চলে গেল। তো উনি তারপরও সেটাকে তেমন একটা গুরুত্ব না দিয়ে তিনি গাড়ি ড্রাইভ করতে থাকেন এবং যখন ব্রিজ থেকে নেমে যান তখন আবার সে অ্যাম্বুলেন্সটা তার পিছিয়ে আবার লেগে যায়। তো এটা উনি দেখার পরে এবার একটু তার মনে ভয় হতে শুরু করে যে ব্যাপার কি, বারবার এই অ্যাম্বুলেন্সের। তো লাস্টবার যখন সেটাকে সে সাইড দিয়ে দেয়, সে অ্যাম্বুলেন্সটাকে মামা সাইড দিয়ে দেয়, তখনই অ্যাম্বুলেন্সটাকে ক্রস করে বাম পাশে একটা খাদের মতো ছিল, সেই খাদে অ্যাম্বুলেন্সটা হঠাৎ করে পড়ে যায়। এইটা দেখার পরে মামা তাকে আর সামলাতে পারে যে তিনি গাড়ির হাত ব্রেকটা কষে দাঁড়িয়ে পড়েন এবং যথারীতি সেই অ্যাম্বুলেন্সটা কোথায় পড়েছে সেটা দেখার চেষ্টা করেন। কিন্তু যখন তিনি গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামেন এবং খাদের দিকে তাকান উনি কোনো কিছুকেই দেখেন নেই, অর্থাৎ এই মাত্র যে কোনো গাড়ি এখান দিয়ে খাদে পড়ছে এটার কোনো চিহ্ন নাই। যেরকম ছিল আগে একটা খাদ যেরকম থাকা দরকার ঠিক সেরকমই আছে, এখানে কোনো কিছু ঘটেছে এটা কেউই বলতে পারবে না। তো এটা উনি দেখার পরে এবার এতটাই ভয় পেয়ে যান যে উনি ঘামতে শুরু করেন এবং যথারীতি তখন এরকম চলমান কালে যথারীতি বুঝেনি অনেকবার চলতেছে দুইটা, তো এরকম করতে করতে প্রায় ফজরের সময় হয়ে যায়। তো যথারীতি উনি এটা দেখার পরে ভয় পান এবং আবার গাড়িতে উঠে বসেন, গাড়ির এসিটা চালিয়ে দেন এবং গাড়ি আবার 100 কিলোমিটার ড্রাইভ করতে শুরু করেন। এবার উনি বুঝতে পারেন যে ওনার সাথে প্যারানর্মাল কোনো একটা কিছুর সংযোগ ঘটেছে এবং উনি এটা থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু রাসেল ভাই যখনই তিনি আবার গাড়িটা চালু করে আবার গাড়িটা চালাতে শুরু করেন, তার চালানো 10 মিনিটের মধ্যে আবার সেই অ্যাম্বুলেন্সের সেই ডাকটা তিনি শুনতে পান যে অ্যাম্বুলেন্সের সেই হর্নটা বাজতেছে, হেডলাইটের ডিপার দেখা যাচ্ছে, এইটা উনি আবার দেখতে পান এবং তিনি তখন যত সূরা যত কালেমা যত যা পারতেন উনি সব পড়া শুরু করে দিলেন এবং তখন রাসেল ভাই ফজরের আজান হয়ে যায় এবং লাস্টবার যখন ফজরের আজানটা উনি শুনতে পান তখনই রাসেল ভাই সেই অ্যাম্বুলেন্সটা তাকে ওভারটেক করে তার পাশাপাশি এসে ধোয়ার মতো উদাও হয়ে যায়। এটা উনি দেখেন এবং দেখার পরে সাংঘাতিক হারে ভয় পেয়ে তিনি যথারীতি একটা
মসজিদের সামনে গাড়িটাকে পার করেন এবং মসজিদে উজু করে তিনি নামাজ পড়েন। পরবর্তী তিনি ইমাম সাহেবের সাথে কথা বলেন। তো ইমাম সাহেব তাকে যেটা বলে যে দাউদকান্দি এলাকায় আজ থেকে প্রায় 10-12 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, এরকম অ্যাম্বুলেন্স যেটা আসলে খুব গুরুতর একটা রোগী নিয়ে যায় এবং কোনো কারণে সে অ্যাম্বুলেন্সটার মানে দ্রুত গতিতে যায় এবং সেটা ঢাকা পৌঁছানোর জন্য অনেকবার মানে অনেক গাড়িকে একই সাথে একই টাইমে একটা টাইম সে ওভারটেক করতে থাকে এবং এক পর্যায়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে সে খাদে পড়ে যায়। তো যখনই কোনো ব্যক্তি আসলে একা গাড়ি ড্রাইভ করে, কাউকে সাথে না নিয়ে একা যখন ড্রাইভ করে এবং রাতের বেলা যখন সেই দাউদকান্দি এলাকাটা ক্রস করতে থাকে, তখনই অ্যাম্বুলেন্সটা দেখা সে পায়। মানে যারা সে একা থাকে তাদের সাথে ব্যাপারটা রীতিমতো চলতে থাকে এবং এটা ততক্ষণ পর্যন্ত সীমাবদ্ধ থাকে যতক্ষণ না সে ওই এলাকা ছাড়তেছে অথবা ফজরের সময় হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ঘটনাটা রীতিমতো তার সাথে চলতে থাকে। এটা উনি যখন ইমাম সাহেব থেকে জানলেন, ইমাম সাহেব থেকে বলে দিলেন যে আর যেন কোনো অবস্থাতেই রাতের বেলা এইভাবে একান্ত গাড়ি নিয়ে বের না হয়, বের হলেও কয়েকজনকে সাথে নিয়ে বের হওয়ার জন্য। তো রাসেল ভাই উনি যথারীতি ইমাম সাহেবের কথাগুলো বুঝতে পারেন এবং আবার গাড়ি নিয়ে উনি যথারীতি ঢাকা পৌঁছানোর পরে উনি ঢাকা মেডিকেলে যতদিন ছিলেন মামির সাথে উনি আমাদের সাথে ঘটনাটা শেয়ার করেন। তো আমাকে উনি পার্সোনালি, যেহেতু আমি ভূত এবং শুনি এবং এইসব প্যারানর্মাল ব্যাপারে আমার যেহেতু একটু আগ্রহ আছে, উনি এটা জানতেন, তাই উনি আমার সাথে এটা পার্সোনালি শেয়ার করেছেন। তো ওইটাই আমি বললাম রাসেল ভাই আপনার সাথে। আশা করি আপনার কাছে ঘটনাটা ভালো লেগেছে এবং ভালো থাকবে রাসেল ভাই। সকল লিসেনারদের অসংখ্য ধন্যবাদ। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম, আমি রাসেল আছি সাথে এবং চলছে একটার পর একটা আন্দোলন ঘটনা। এখন আরো একটা ঘটনায় চলে যাব, তবে তার আগে নিব একটা ছোট্ট বিরতি এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টেডিয়াম রেডিও ফুর্তি এফএম এন্ড ফুর্তি। Bhoot FM, the night comes alive with Graminphone. চমৎকার একটা অডিও ক্লিপ শুনলাম আমরা, রাইট? এখন একটা ঘটনায় চলে যাব সরাসরি এবং ঘটনাটি যিনি লিখেছেন ঠিক তার মতো করেই পড়ছি। হাই রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ ওমর, মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটা ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি। Firstly, I want to thank you, Russell Bhai, for your successful presentation over 7 years. Thank you so much. You're most welcome, and thanks for being so nice. আশা করছি যে পুরো সময় আপনি আমাকে শুনছেন এই মুহূর্তে এবং আপনার যে ঘটনা পাঠিয়েছেন সেটা আমি পড়বো এবং আপনি সেটা শুনছেন, মিস করছেন না। ওকে, আজ যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার মেজো মামি এবং তার কাছ থেকে আমি শুনেছি। তাদের গ্রামের বাড়ি গৌরীপুর, ওখানকার ঘটনা এটি এবং ঘটনাটি ঘটে 1991 সালে এবং ঘটনাটা ঘটে ইকবাল নামের একটি লোকের পরিবারের সাথে। ইকবাল সৌদি আরবিয়াতে থাকতো এবং পরিবারে তার ওয়াইফ, 8 বছরের একটি ছেলে এবং তার বাবা মা থাকতেন। তখনকার সময় ফোনের ব্যবস্থা ছিল না, তাই মানুষ চিঠি দিয়ে যোগাযোগ করত এবং একটি চিঠির সাথে 1 মাসের মতো লেগে যেত আসতে। ইকবালের পাশের বাড়ির একটি ছেলেও তার সাথে একসাথে সৌদি আরবিয়াতে থাকত। এখন মূল ঘটনাতে আসা যাক। ঘটনার দিন সন্ধ্যায় ইকবালের ওয়াইফ রান্না করছে, হঠাৎ শুনল তার হাজবেন্ড ডোর নক করছে এবং ডাকছে। সে তার হাজবেন্ডকে এতদিন পর দেখে খুবই খুশি হয় এবং সে খুব অবাক হলো যে কারণ হাজবেন্ড তো সবসময় আসার আগে চিঠি দিয়ে আসবে। তারপরও সে চিন্তা করলো যে হয়তো বা কোনো সারপ্রাইজ দিতে সে চাইছে এবং সে কারণে কেউ বলতে চায়নি, না বলে চলে এসেছে। তো ইকবাল চলে আসাতে তার বাবা মা তার ছেলে খুব খুশি এবং খুব ভালো খাবারের আয়োজন করেছে তারা। জেনারেলি বিদেশ থেকে কেউ গ্রামে আসলে আশেপাশের মানুষজন বাসায় আসে এবং তার খোঁজ খবর নিতে আসে এবং ইকবাল বলল যে তার ভালো লাগছে না, কারোর সাথে দেখা করবে না সে। এবং ইকবাল তার মাকে বলল যে মানুষদের সবাইকে চলে যেতে বলো। তার মাও তাদেরকে বলল যে আমার ছেলে অনেক জার্নি করে এসেছে, তোমরা কালকে এসো। ইকবাল আসার সময় 2টা খুব হেভি
লাগেজ নিয়ে এসেছে এবং ডিনারের পর ইকবাল তার 8 বছরের ছেলেটিকে লাগেজগুলো খুলতে চাচ্ছিল এবং বলল যে বাবা আমার জন্য কি নিয়ে এসেছো দেখবো। তো ইকবালের বাবা মা বলল যে এত খুশি, এত কিছু কি এনেছিস দেখা একটু। তো কিন্তু ইকবাল কিছুতেই লাগেজ খুলতে রাজি হলো না। তার ওয়াইফ বলল যে ছেলেটা এত করে বলছে একটু খুলে দাও না লাগেজটা। ইকবাল তারপরও বলল না যে কালকে খুলবো লাগেজ, এই বলে তার বেডরুমে সে চলে গেল। এবং ইকবালের মা এবং তার ওয়াইফ ইকবালের আচরণে চেঞ্জটা দেখতে পেল এবং কিছু বলল না। তার ওয়াইফ তার ছেলেকে নিয়ে ঘুমাতে গেল এবং তার হাজবেন্ডের সাথেই ঘুমাতে গেল সে। ইকবালের ছেলেটি তাদের দুজনের মাঝখানে শুয়ে আছে। কিছুক্ষণ পর পর ছেলেটি বলে বাবা আমাকে পিছে থেকে বাবা আমাকে নখ দিয়ে আঁচড় কাটছে এবং আঁচড় দিচ্ছে। তো পাশের রুম থেকে ইকবালের মা বলে উঠল যে বাচ্চাটাকে আমার কাছে দাও তো, তোমাদের ঘুমাতে ডিস্টার্ব করছে। ইকবালের ওয়াইফ বাচ্চাটাকে কোলে করে দাদির কাছে দিয়ে আসলো আর তার শাশুড়িকে বলল মা আপনার ছেলে বিদেশ থেকে আসার পর কেমন যেন বিহেভ করছে অন্যরকম, আমার কেমন যেন লাগছে, আমার ঠিক ভালো মনে হচ্ছে না। শাশুড়ি তাকে বলল যে অনেক জার্নি করে এসছে তো তাই মনে হয় এমন করছে। ইকবালের ওয়াইফ তারপর ডোর লক করে বেডরুমে ফিরে আসলো। সকালে ইকবালের মা উঠলো এবং দেখলো যে ভালো টাইম হয়েছে, অনেক সময় হয়ে গেছে, কিন্তু এখনো তার ছেলে বা ছেলের বউ ওঠে নাই। সে ভাবলো অনেকদিন পর ছেলে এসছে এবং তাদেরকে আর ডাকার দরকার নেই। এই ভেবে সে নাস্তা রেডি করতে লাগলো। নাস্তা রেডি হতে হতে প্রায় 9টা বা 10টা বেজে গেল। গ্রামের সবাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। এত লেট না করে সে ইকবালের রুমে গিয়ে ডোর নক করতে থাকে, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ করে না। তার দেখা দেখিতে বাড়ির আশেপাশের সবাই চলে আসে, সবাই ডাক থাকে এবং ডোর নক করে, কিন্তু কেউ খোলে না, ভেতর থেকে কেউই খোলে না। অনেকক্ষণ পর তারা বাধ্য হয় দরজা ভাঙতে। দরজা ভেঙে দেখলো যে রুমে কেউ নেই। তারা আশেপাশে খুঁজতে থাকলো, কিন্তু কোথাও তার ছেলে বা ওয়াইফের খোঁজ পাওয়া যায় না। 2 দিন পর তাদের গ্রামের 2টি গ্রাম পরে একটা শ্মশানের পাশে বট গাছের ওপর ইকবালের ওয়াইফের ডেড বডি পাওয়া যায় এবং পুলিশ পোস্টমর্টমের জন্য সেটা নিয়ে যায় এবং অটোপসি রিপোর্টে জানা যায় যে তাকে কেউ হত্যা করেছে এবং তার অনেক জঘন্য ভাবে, সেটা আমি আর উল্লেখ না করি। এবং তাকে খবর দিয়ে গ্রামের লোকজন তার ঘরে তাকে নিয়ে আসে। এবং এর পরের দিন সকালে ইকবালের পাশের বাড়ির যে ছেলেটি সৌদি আরবে থাকতো তার সাথে সে গ্রামে আসে এবং এই ঘটনা শোনে এবং সে এই ঘটনা শুনে বলে যে এটা তো কিছুতেই হতে পারে না, ইকবাল ভাই তো সৌদি আরবে আছে এবং আমাকে বলেছে যে সে 15 দিন পর দেশে আসবে। এবং ইকবালের বাবা মা ভাবলো যে দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল, সো দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, ঘরে ছিল 2টা মানুষ, 2জন বের হয়ে তাহলে ভিতর থেকে দরজা লাগানো কিভাবে সম্ভব এটা। ইকবালের মা বলল যে লাগেজগুলো খুলে দেখলো যে 2টো লাগেজ ভর্তি শুধু মাটি এবং ভেতরে আর কিচ্ছু নেই। ইকবালের বাবা ইকবালকে চিঠি দিয়ে বলল দেশে চলে আসার জন্য এবং তার ওয়াইফের মৃত্যুর খবর তাকে বলল না। ইকবাল কিছুদিন পর চলে আসলো এবং দেশে এসে তার ওয়াইফের মৃত্যুর সংবাদ শুনে খুবই কষ্ট পেল এবং তাদের প্রেমের বিয়ে ছিল এবং ইকবাল তার ওয়াইফকে খুব ভালোবাসতো। ওয়াইফের সাথে না থাকায় সে মেন্টালি দিনের পর দিন আনস্টেবল হয়ে গেল এবং একটা সময় সে মেন্টাল হসপিটালে ভর্তি হয়ে গেল। এবং তাদের গ্রামের এক হুজুর বলে যে এই লোকটা আসলে একটা জিন ছিল যে ইকবালের ওয়াইফের ওপর আসর করেছে এবং এই জন্যই ইকবালের রূপ নিয়ে এসেছিল। এবং আরো অন্য মানুষরা এক একজন বিভিন্ন রকমের রিজন দিয়েছেন। এই ঘটনা গৌরীপুরের অনেক মানুষ জানে এবং আমার মামির কিছু ফ্যামিলি মেম্বার্সও নাকি ওই ইকবালের বাড়িতে গিয়েছিল এবং এই ঘটনার পর আমার মামি আমাকে এই ঘটনাটা সত্যি বলে আশ্বস্ত করেছেন এবং তাই আমি শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন রাসেল ভাই। এই ছিল ঘটনা এবং ভূত এফএমে শোনা আরো কিছু ঘটনা এমন হয় যে
দরজা জানালা ভেতর থেকে বন্ধ, বাট মানুষ ঘর থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। বাট এটা কিভাবে সম্ভব যে আমাকে ভাবায় যে এইসব প্যারানর্মাল জিনিসগুলো মানে আমি তার কোনো কুল কিনারা করতে পারা যায় না। আসলে সত্যিই তাই। এবং একটা মানুষ বিদেশে আছে এবং তার রূপ ধরে আরেকটা মানুষ আসবে এবং এরকম ঘটনা ঘটিয়ে চলে যাবে, এটা তো আশ্চর্যজনক ঘটনা। তো এই ঘটনাটি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে, আমি তাই মনে করি আর কি। তো আরো একবার মনে করে দিই, আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে এসে আপনি ভিজিট করতে পারেন। আপনি যদি ঘটনা পাঠাতে চান তাহলে চলে যান সরাসরি bhutfm@radio.furti.fm এই অ্যাড্রেসে, এবং এই অ্যাড্রেসে আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা ঘটনা লিখে শেয়ার করুন। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সাথে। চলে যাব অন দ্যাট নোট একটা অডিও ক্লিপে, and keep listening. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি এবং সমস্ত ভূত এফএম টিমকে আমার অভিনন্দন। আমি ঢাকা থেকে বলছি, কিছু সঙ্গত কারণে নাম প্রকাশ করতে চাচ্ছি না। বর্তমানে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই মেইল করলাম। আমি এখন যে ঘটনাটি বলবো, ঘটনাটির সাথে জানুয়ারি মাসের শেষ শুক্রবার ভূত এফএম একটি ঘটনা বলেছিলেন একজন, সেই ঘটনাটির একটু মিল রয়েছে। আমি বলছি না দুটি ঘটনা সম্পর্কিত, আমি শুধু বলছি একটু মিল রয়েছে। আমি যখন ঘটনাটি বলবো রাসেল ভাই ধরতে কোথায় মিলটা রয়েছে। তো আমি ঘটনাটি বলছি। ঘটনাটি আমার এক আত্মীয় নানুর কাছ থেকে শুনেছে এবং সে আমাকে বলেছে। তো আমি ঘটনাটি বলছি। আমার সে নানুর খালাতো ভাইয়ের ঘটনা, অর্থাৎ আমার সে নানার, আমি নানা সম্বোধন করে বলছি। উনি আর্থিকভাবে বেশ সচ্ছল ছিলেন, তাদের বেশ জমি জমা ছিল, 4-5টা গরু ছিল এবং পৈতৃকভাবে বেশ বড় একটা বাড়ি পেয়েছিলেন। তো উনাদের বেশ ভালোভাবেই দিন যাচ্ছিল। তো ওনার স্ত্রী গরুগুলোকে দেখাশোনা করতেন এবং প্রতিদিন দুধ দুইয়ে একটি পাত্রে রাখতেন। এবং আমার সে নানা সকালবেলা কাজ সেরে বা তার নির্দিষ্ট কাজগুলো শেষ করে, জমি জমা বা যাবতীয় যাই থাকুক না কেন সেটা শেষ করে সেই দুধের পাত্রটাকে নিয়ে বিভিন্ন জায়গায় দিতেন। কোনো জায়গায় সেটা বিক্রি করতেন, কোনো জায়গায় এমনিতেও দিতেন। এভাবেই তাদের দিন চলছিল। তো একদিন সে নানা যখন আসেন বাসায়, দুপুরে খাবার খেয়ে যখন বের হবেন, উনি দুধের পাত্রটা আনতে গিয়ে দেখেন দুধের পাত্রে কোনো দুধ নেই। তো উনি, ওনার স্ত্রী সে সময় সন্তান সম্ভবা ছিলেন। তো উনি ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে নেন এবং ধরে নেন যে উনি ভুলে গেছেন। তো ওই দিন একই ঘটনা ঘটে। তো উনি ওনার স্ত্রীকে বললেন, তুমি বেশি অসুস্থ কিনা, ঠিকভাবে করতে পারছো না বা কোনো সমস্যা হচ্ছে কিনা। তো ওনার স্ত্রী খুব অবাক হয়ে বলেন, আমি তো কতদিনও দুধ দুইয়ে রেখেছিলাম, আজকেও করেছি। তো উনি ওনাকে আর স্ট্রেস দেন না, খুব স্বাভাবিকভাবে বলেন যে আচ্ছা ঠিক আছে, হয়তো কেউ নিয়ে গেছে বা আমি একজনকে বলেছিলাম নিয়ে যেতে, আমি ভুলে গেছি। উনি আর ওনাকে স্ট্রেস দেন না। তো তৃতীয় দিন তার স্ত্রী রাতে তাকে জিজ্ঞেস করেন, আমি তো জিজ্ঞেস করতে ভুলে গেছি, আজকে কোনো সমস্যা হচ্ছিল, পেয়েছিলে তো, পাত্রে দুধ ছিল তো? তো ওনার স্বামী আসলে ওই দিনও ছিল না। তো ওনার স্বামী বলেন, হ্যাঁ আমি পেয়েছি। তো ওনার স্ত্রী একে তো সন্তান সম্ভবা ছিলেন, বেশ বড় বাড়ি ছিল তাদের, আর ছোট্ট একটা ছেলে ছিল তাদের, আর কেউই ছিল না। আর ওনাদের একটা হেল্পিং হ্যান্ড ছিল, আমার ওই নানার চাচি খুব সম্ভবত উনি থাকতেন। উনিও বয়স্ক ছিলেন কিন্তু সাহায্য করতেন, ওনার স্ত্রীর সাথে সর্বক্ষণ থাকতেন। তো এত কিছু আসলে টেক কেয়ার করা এই দুজনের পক্ষে সম্ভব ছিল না। তো আমার নানা সিদ্ধান্ত নেন যে উনি একদিন বাড়িতে থেকে পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করবেন। তো উনি এই ব্যাপারে ওনার স্ত্রীকে বা ওনার চাচিকে কাউকে কিছু বলেন না। উনি সকালবেলা প্রতিদিনের মতো কাজে বেরিয়ে যান এবং একটু পরে চুপ করে বাড়িতে আড়াল হয়ে ঢুকে বসে থাকেন। এমন জায়গায় বসেন যেখান থেকে সে বাড়ির দুয়ারটা, রান্নাঘর, গোয়াল ঘর, বাড়িতে ঢুকার বের হওয়ার রাস্তা, মানে এগুলো দেখা যায়। এরকম একটা জায়গায় সে থাকেন আড়াল হয়ে। তো ওনার স্ত্রী প্রতিদিনের মতো কাজ করেন, গরুকে গোসল করান, দুধ দুয়ে একটি পাত্রে দুধ রেখে নিজেও গোসল করেন, গোসল করে বিশ্রাম নিতে ভিতরে চলে যান। তো উনি দেখেন দুপুর নাগাদ একটি সাপ
রান্নাঘরের দিকে যাচ্ছে। তুমি সাপটার পিছু নিয়ে দেখতে পারেন সাপটা পাত্র থেকে দুধ খাচ্ছে। তিনি ঘটনাটা বুঝতে পারেন বা হয়তো এরকমই হয়ে আসছিল দেখে সে এসে দুধ পাচ্ছিল না। তো তিনি হাতের কাছে যা পান সেটি দিয়ে সাপকে আঘাত করেন এবং সাপটাকে মেরে ফেলেন। তো এসব ঘটনা আর উনি আর ওনার স্ত্রীকে বলেন না। একা থাকেন বাসায়, সাপ আসবে শুনে হয়তো ভয় পাবে, তাই মানে কোনো একটা কারণে উনি বলেন না। পরের দিন ফজরের নামাজ পড়তে আমার সে নানা উঠেন এবং যখন সে নামাজে যায় তখন তার সামনে একটি সাদা পাঞ্জাবি পরা লোক আসেন এবং বলে, এখানে একটি জানাজা হবে, আপনি কে জানাজায় সামিল হতে হবে। তো আমার সে নানা কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায় সে জানাজায় সামিল হবার জন্য। তো যখন সে জানাজায় আদায় করেন, আদায়ের পর লাশের খাটিয়া দেখে বুঝতে পারেন এটা খুব ছোট্ট একটা ছেলের লাশ, সর্বোচ্চ 10 বছর হবে। উনি জিজ্ঞেস করেন ওই লোকটিকে কিভাবে মারা গেছে ছেলেটি। তো তাকে জিজ্ঞেস করেন উনি ছেলের বাবা ছিল। ওই লোকটি যে লোকটি ওনাকে ডেকে নিয়ে আসে, তো ছেলেটির বাবা বলে ওর পা কেটে ফেলা হয়েছে। তো এবং তিনি আরো বলেন ওকে তুমি মেরেছ। তো আমার সে নানা হতভম্ব হয়েছে, কি বলছেন আমি মেরেছি? তো ওই ছেলেটির বাবা খুবই ঠান্ডা মাথায়, মানে কোনো চিৎকার চেঁচামেচি না, খুব ঠান্ডা মাথায় বলে, আজকে সকালে যে সাপটির পা তুমি কেটে ফেলেছিলে এটা সেই ছেলে, যে সাপের পা কেটে তুমি সাপটিকে মেরে ফেলেছিলে। উনি কিন্তু সাপের লেজ বলে না, সাপের পা বলে। তারপর আমার নানার কিচ্ছু মনে নেই, উনি সম্ভবত অজ্ঞান হয়ে যান। পরের দিন সকালে যখন সবাই তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে তখন সে ঘটনাটি শুধুমাত্র তার স্ত্রীকে বলে, আর কাউকে বলে না। তখন তারা এক নিকটস্থ হুজুরের কাছে জানাবে সমস্ত ঘটনা বললেন এবং তওবা এবং যাবতীয় যা কিছু আছে। আসলে এই ঘটনা ইচ্ছে করে করা না, তারা তো সাপ ভেবে মেরে ফেলে, কিন্তু এটা তো এরকম হবে তারা বুঝতে পারে নাই। তো যাবতীয় সবকিছু করার পর ঘটনাটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে ভালো হতো, কিন্তু পরবর্তীতে আমার সে নানার স্ত্রী 4টি সন্তান জন্ম দেয়। 4টি সন্তানেরই পা ছিল না, নিচের অংশ ছিল না, উপরের অংশটুকু ছিল, পা দুটো পাই ছিল না এবং বাচ্চাগুলো 15 থেকে 20 দিনের মধ্যে মারা যায়, 4টা বাচ্চাই। এবং তার যে একটা ছেলে ছিল, ওই ছেলেটা একদিন খেলতে গিয়ে গাছের উপর থেকে পড়ে পা ভেঙে ফেলে এবং পা সেও সপ্তাহখানেকের মধ্যে মারা যায়। আমার সে নানার স্ত্রী তার 6ষ্ঠ সন্তান জন্ম দেওয়ার সময় সন্তানকে গর্ভে নিয়েই মৃত্যুবরণ করে। এবং আমার যে নানা যিনি সাপটিকে মেরে ফেলেছিলেন উনি খুব অল্প বয়সে, আমার নানু সঠিকভাবে বয়সটা বলতে পারছে না, কিন্তু খুব অল্প বয়সে প্যারালাইসিস হয়ে যান। ওর উপরের অংশ একদম ঠিক ছিল, শুধু পা দুটো প্যারালাইজ। এবং বেশ কিছুদিন বিছানায় থাকার পর, প্রায় 25 বছর হবে এরকম হবে, বিছানায় থাকার পর তিনিও মৃত্যুবরণ করেন। এবং তার কোনো ভাই ছিল না, ফলে আমার সেই নানার কোনো বংশধর নেই এবং তাদের বংশটা বিলুপ্ত হয়ে গেছে। আমার সেই নানু আছে আর তাদের বংশে আর এখন কেউ নেই। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। আমি ভূত এফএমের অনেক বড় একজন ফ্যান, নিয়মিত না শুনলেও ডাউনলোড করে শোনা হয় এবং এই ছিল আমার ঘটনা। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম, আমি রাসেল আজির সাথে, এবং চলছে ভূত এফএম। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আমাদের যে ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে গেলেই আপনি পেয়ে যাবেন এবং আপনি ইনবক্স করতে পারেন। এবং আমাদের যে ভূত এফএম পেজ রয়েছে সেই পেজে একটা জায়গায় আপনি দেখবেন যে মেইল করার একটা অপশন রয়েছে, সেখান থেকে আপনি সরাসরি আমাকে ইমেইলও করতে পারেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাব বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এফএম এন্ড রেডিও ফুর্তি। Exclusively on FusionBD.com. Night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। চমৎকার একটা ঘটনার পরে আবারও ফিরে এলাম আপনাদের কাছে এবং আশা করছি সবাই এনজয় করছেন। আজকের এপিসোডটি স্পেশাল, সো সে কারণেই অনেক কিছু আমরা করতে পারছি না, সে কারণেই আপনাদের মেসেজ পড়ছি না।
তবে নেক্সট উইকে ডেফিনেটলি পড়বো, অনেক বেশি পড়বো, রেগুলারলি পড়ি। আপনাদের দু ধরনের কিন্তু কমপ্লেন আমি পাই, একটা কমপ্লেন হচ্ছে মেসেজ কেন পড়ি, আর একটা হচ্ছে মেসেজ কেন পড়ি না। সো আমি মাঝামাঝি থাকি গা বাঁচাতে, এবং আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে যে মেসেজ পড়ি, আবার ঘটনাও পড়ি, আবার ঘটনা শুনি, সবকিছু মিলিয়ে একটা মানে সবকিছু ব্যালেন্স করার চেষ্টা করি আর কি। জানি না আপনাদের কেমন লাগে, নিশ্চয়ই ভালো লাগে, না হলে এতদিন হয়তো ভূত ফিল্মের সাথে থাকতেন না। এখন যেটা করবো সেটা হচ্ছে সরাসরি একটা ঘটনায় চলে যাব, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার চায়না থেকে, এবং আমি তার ঘটনাটি তার মতো করে পড়ার চেষ্টা করছি। খুবই চমৎকার একটি ঘটনা, খুবই অদ্ভুত একটি ঘটনা, খুব মন দিয়ে শুনবেন, পারলে চোখ বন্ধ করে শুনবেন। হ্যালো রাসেল ভাই, আশা করি সব সময়ের মতো ভালো আছেন। আমি তানফির হোসেন রিদম। আমি বর্তমানে চীনের ইয়াংঝো সিটির একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমার কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই। দিনটি ছিল 2018 সালের 1 জানুয়ারি, 1 জানুয়ারি, নিউ ইয়ার ডে। ইউনিভার্সিটিতে নিউ ইয়ার প্রোগ্রাম চলছিল। আমরা কয়েকজন বাঙালি ছাত্রছাত্রী ছিলাম, তারা সবাই সকাল সকাল ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছিলাম। প্রোগ্রাম চলবে রাত 9টা পর্যন্ত, সেটা সবাইকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। আমিও সেই প্রোগ্রামে সকাল থেকে অংশ নেওয়া একে একে বিভিন্ন দেশের মানুষজনের মঞ্চে এসে মানে উপভোগ করছিলাম, এবং দেখছিলাম যে তারা তাদের কালচার তুলে ধরছিল মঞ্চে। এবং সন্ধ্যার দিকে আমি অসুস্থ বোধ করি। আমি আমার বন্ধুদের বলে হোস্টেলে ব্যাক করি। তখন সবাই নিউ ইয়ার প্রোগ্রামে যাওয়ায় হোস্টেল ছিল পুরোটাই খালি। আমি ছোটবেলা থেকে ভূতে বিশ্বাসী নই, তাই এইরকম ভয় আমি আগে কখনো আমার মাথায় আসেনি বা মনে পড়েনি। আমি চটপট ঢুকলাম এবং হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ি। কতক্ষণ শুয়েছিলাম বলতে পারবো না। হঠাৎ রুমের দরজায় কেউ কড়া নাড়ল। আমি ভাবলাম আমার রুমমেট এসেছে হয়তো। এইভাবে আমি দরজাটা খুললাম এবং বাইরে দেখলাম যে কেউ নেই। আমি ব্যাপারটা সিরিয়াসলি নিলাম না। আবার দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার একই ঘটনা, দরজায় কেউ নক করছে। আমি এবার ভীষণ বিরক্ত, এবং বিরক্ত হয়ে দরজা খুললাম। দেখলাম একজন চাইনিজ মেয়ে দাঁড়িয়ে আছে, বয়স 18-19 হবে। তার পরনে চাইনিজ ট্র্যাডিশনাল ড্রেস। বুঝলাম সে ভার্সিটির প্রোগ্রাম থেকে এখানে এসেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ইয়েস, এনি প্রবলেম? সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, আই নিড আ নাইফ, আমার একটা চাকু দরকার। আমি একটু অবাক হলাম। চাইনিজরা বরাবরই ইংলিশে দুর্বল। বলে রাখা ভালো যে চায়নায় 1000 জনের ভেতর 2 জন ইংলিশ জানে, তাই তাদের ইংলিশ কমিউনিকেশন মেয়েটির ইংলিশ কমিউনিকেশন দেখে আমার ভালো লাগলো। আমি আর কিছু না ভেবে রুম থেকে চাকুটা বের করে দেই, এবং সেই চাকুটি নিয়ে খুব তাড়াহুড়া করে সে কিচেনের দিকে ছুটতে শুরু করে। আমি দরজা বন্ধ করি। তখন আমার মাথায় কিছু প্রশ্ন ঘোরাঘুরি করে। আমাদের এই হোস্টেলটা ছিল বিদেশিদের জন্য, কোন চাইনিজরা এখানে অ্যালাউড না, সুতরাং তার ঢোকার কথা না। আর পাশে এই চাইনিজ হোস্টেল থাকতে সে কেন এই হোস্টেলে এসে আমার কাছে চাকু চাইল? প্রশ্নগুলি বারবার মাথায় আসছিল। আমি কৌতূহলী হয়ে আবার দরজা খুলে কিচেন রুমের দিকে যাই। কিচেন রুমে ঢুকেই আমি যা দেখি তা দেখে আমার জীবনের সবচেয়ে জঘন্য জিনিস দেখার মধ্যে একটা, এবং আমি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম কিচেন রুমের চুলার উপর একটা কড়াই বসানো, এবং কড়াইয়ের ওপর সেই চাইনিজ মেয়েটির মাথা রাখা, সারা কিচেন ভরা রক্ত, কিন্তু মেয়েটির অন্য শরীরের সব অংশ সেখানে ছিল। এসব দেখে আমি তখনও বুঝতে পারিনি কি ঘটেছে। সেই মুহূর্তে সেই কাটা মাথা আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো, যেন মনে হচ্ছিল যে এখন যেন আমাকে এসে ধরবে। এরকম মাথাটা দেখে আমার মনে হচ্ছিল। আর কিছু মনে নেই আমার। আমি এরপরে জ্ঞান হারাই। যখন চোখ খুলি তখন আমি বিছানায়, সাথে আমার রুমমেট। তারা আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ওভাবে কিচেনের রুমে জ্ঞান হারালি কিভাবে? আমি তাদের সব ঘটনা বলতে তারা হেসে উড়িয়ে দেয়। তারা বলে, তুই অসুস্থ ছিলি, তাই ঘুমে এসব বাজে স্বপ্ন দেখেছিস, আর কিচেন রুমে অসুস্থ শরীর নিয়ে গিয়েছিস, তাই জ্ঞান হারিয়েছিস। আমিও মেনে নিলাম হয়তো তাই হয়েছে। তারপর তাদের সাথে নিয়ে সেই মুহূর্তে আবারও কিচেনে ফিরে যাই। সব পরিষ্কার, রক্তের ছিটে ফোটাও নেই সেখানে। আমি এবার পুরোপুরি মেনে নিয়েছিলাম যে আমি স্বপ্ন দেখেছি, কিন্তু যখন আমার চোখ পড়ে চুলার দিকে, তখন ঘটনাটা আমাকে আরো একবার মনে করিয়ে দেয় সেই পুরো ঘটনাটি। কারণ চুলার পাশেই আমার সেই চাকুটা পড়েছিল। আমি যখন সেটা আবারও হাতে নেই, তখন লক্ষ্য করি সেখানে লালচে দাগ। আমি জানি না সেটা রং নাকি রক্ত, তবে এসব নিয়ে আমি আর বন্ধুদের সাথে আলোচনা করি না। এখন আর একা থাকতে পারি না। যতবার রান্নাঘরে যাই
ততবারই সেই দিনের ঘটনা আমাকে স্মরণ করিয়ে দেয়। আমি জানি না সেটা আদৌ আমার সাথে ঘটেছিল কিনা, নাকি সবকিছুই ছিল আমার কল্পনা। আপনাদের কারো জানা থাকলে আপনারা বলবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। তো এই ছিল ঘটনা, এবং এই ঘটনার পরে আমরা সরাসরি যেটা করব সেটা হচ্ছে আরো একটা অডিও ক্লিপে যাব, এবং তার মাঝখানে জানিয়ে দিই যদি আপনি আমাকে ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhwtfm@radio4ti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সাথে, অথবা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আর যারা আমাদের মানে নেক্সট উইকের গেস্ট হতে চান তারা কিন্তু এই উইকের মধ্যেই অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের ঘটনা লিখে পাঠান, এবং আশা করছি যে আপনাদের পাঠানো ঘটনা থেকে অনেকেই সিলেক্টেড হবেন এবং এইখানে এসে আপনার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন পুরো পৃথিবীর সাথে। আপনি বলবেন, শুনবে পুরো পৃথিবী। ভূত এফএম লিসেনাররা পুরো পৃথিবী ছড়িয়ে আছেন। একটু আগে যে ইমেলটা পড়ছিলাম সেটা চায়না থেকে এসছে, এরকম বিভিন্ন জায়গার ইমেল কিন্তু আজকে এসছে। তার আগে মনে হয় মালয়েশিয়ার একটা পড়লাম, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি একটা অডিও ক্লিপে যাব। তার আগে আরেকটু ফেসবুক লিঙ্কটা বলে দিই, www.facebook.com/radio40 and www.facebook.com/bhutfm.russell। এখন চলে যাচ্ছে একটা অডিও ক্লিপে। Stay tuned for Radio 40 FM and do 40। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ শাহিন রাজ। গত সপ্তাহে আপনাদের জন্য একটা ঘটনা পাঠিয়েছিলাম। তো ঘটনাটা প্রচারিত হওয়ার আগে আমি আমার পাশের বাসায় এক দাদা, তাকে বললাম, দাদা এরকম একটা প্রোগ্রাম হয় যেখানে এরকম কিছু ঘটনা শোনানো হয়, তো আমি আমার সাথে তোমাকে সেদিন যে ঘটনাটা বলেছিলাম ওটা সেন্ড করেছি, তো তারা সেই জিনিসটা প্লে করছে, তো তুমি সেটা শুনো, অনেক ভালো লাগবে। তো উনি যেহেতু এরকম একটা প্রোগ্রাম, আনকমন প্রোগ্রাম, তো উনি বলেন আচ্ছা ঠিক আছে আমি শুনবো। তো তখন উনি বলেন যে তাহলে আমার একটা ঘটনা আছে সেটা তুই বলিস ওখানে। তো আমি বললাম কি ঘটনা দাদা? তো তখন তিনি আমাকে বললেন যে তখন 1999-98 সাল, আমি তখন ট্রাক চালাই। তো আমি বললাম যে তো বলছে যে এরকমই তোর আমাদের একজন আত্মীয়র কথা বললো, মানে অনেক দূরের আত্মীয়। তো বললো যে এরকমই ওখান তার ঘটনা। তো আমি বললাম দাদা তাহলে তুমি না হয় ঘটনাটা আমাকে বলো। তো বললো যে আমি রাত্রে ডাক বাংলা, আমাদের এখানে জেলায় যে ডাক বাংলা, তো ওই জায়গায় তিনি কিছু মাছ নিয়ে গিয়েছেন। তো মাছ নিয়ে গিয়ে তিনি ওখানে রাত হয়ে গিয়েছেন। তো রাতে বাসায় ফিরছেন। তো বাসায় আসার পরে তিনি জানতে পারেন যে আমাদের এখান থেকে সেই আত্মীয় বাড়ি 5 জন মানুষ গেছিল, তার ভিতরে এখানকার একজন স্থানীয় ইমাম সাহেব ছিলেন। তো তিনি ওখানে যাওয়ার পরে মারা গিয়েছেন, কি কারণবশত সেটা কেউ জানে না। তিনি ওখানে যাওয়ার পরে নর্মালি মারা গিয়েছেন, এমন কথাবার্তা হয়েছে। তো ওই লাশটা আনার জন্য আসলে সেই জায়গাটা এমনই একটা জায়গা যে ওই লাশটা আনার জন্য কেউ আর কি মানে যেতে চাচ্ছে না, বা ওখান থেকেও তেমন কেউ আসতে চাচ্ছে না, যে সন্ধ্যা হয়ে গিয়েছে, তাছাড়া সন্ধ্যা হয়ে গেছে। তো ইনি এখান থেকে আপনার ডাকবাংলা থেকে আসার পরে তিনি এখান থেকে যান হরিণাকুণ্ডই, মানে সেই লাশ নিয়ে আসার জন্য, যেহেতু অপরিচিত কেউ আসতে চাচ্ছিল না সে সময়ের ব্যাপার স্যাপার। তখন তো আরো গ্রাম ছিল। তো ইনি মনে করেন যে ঠিক আছে তাহলে আমি গিয়ে নিয়ে আসি। তো তখন ইনি এই ট্রাক নিয়ে আপনার চলে যান। ওই বাসায় এসে শোনার পরপরই ট্রাক নিয়ে চলে যান। তো ট্রাক বলতে রাসেল ভাই ছোট ট্রাক, বেশি বড় না, ওই যে আপনার এখনকার যে ছোট ট্রাক গুলো দেখা যায় ওরকম ট্রাক। তো তিনি ওটা নিয়ে যাওয়ার পরে বেশ ওখানে যেতে প্রায় রাত 9:30-10টা বেজে গিয়েছে। তো ওখানে যাওয়ার পরে ওখানে আত্মীয় স্বজন এও 7-5 করে লাশ নিয়ে আসতে গিয়ে তো ওনাদের প্রায় 12টা বেজে যায়। তো লাশ তারা গাড়িতে ওঠায়। লাশ গাড়িতে ওঠানোর পরে তারা রওনা দেয় আমাদের এলাকার উদ্দেশ্যে।
তো রওনা দেওয়ার সময় রাসেল ভাই হঠাৎ করে তারা মানে পেছনে যে আরো 4 জন গিয়েছিল, ওরা মোট ওই জায়গায় মানে তাদের আত্মীয় বাড়ি, তো 4 জন লোক পেছনে বসেন, আর ইনি আর ইনার হেল্পারটাও যেহেতু এই গ্রামেরই ছিল, সেহেতু হেল্পারটাও তো ওখান থেকে নামেনি, আসার পরে যেহেতু কথাটা শুনেছে তাই ওনারাও চলে যান ওই জায়গায়। তো ওনারা যখন যাওয়ার পরে তো লাশ তুললো পিকআপে, পেছনে আরো 4 জন বসে আছে। তো 4 জন যখন বসে আছে তখন হঠাৎ করেই খেয়াল করলো যে 4 জনের ভিতরে যে গাড়ি রওনা দিয়েছে, লাশটা কেমন জানি নড়ছে। তো লাশ নড়ছে রাসেল ভাই, ঠিক আছে, মানে লাশ হালকা ভাইব্রেট করছে, তো লাশ নড়ছে, কিন্তু লাশের সাথে যেন গাড়িটাও সমান তাল মিলিয়ে নড়ছে। মনে হচ্ছে লাশটা ধরে অনেক লোক বসে আছে, এ পাশে কিছু এ পাশে কিছু, এবং যখন লাশটা নড়ছে লাশের সাথে সাথে তারাও নড়ছে, যার কারণে গাড়িটা ভাইব্রেট হচ্ছে। এমন অবস্থায় কিন্তু ওরা যে 4 জন বসেছিল ওরা চরম ভয় পেয়ে যায়, কিন্তু কেউ কাউকে বিষয়গুলো বলে না। একজন আর একজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকছে, একজন আর একজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকছে। তো 2 জন যখন মানে বেশি ভয় পেয়ে যায় ওদের ভিতরে, তখন ওনারা মানে ওনারা মূলত একটা মাঠের ভিতরে ছিল সেই সময়, ছেড়ে আসার পরে তো বলে কি যে দাঁড়াও, তো উনি বলেন যে গাড়ি দাঁড় করাতে হবে, এখনই দাঁড় করাতে হবে, ওনারা 2 জন। তো তখন ওই যে পাশের থেকে একটু উকি দিয়ে, জানালার দিকে উকি দিয়ে ওই ড্রাইভারকে বলে যে ঠিক আছে এখনই গাড়ি থামাও। তো ড্রাইভার গাড়ি থামাইতে আমি এসে বলে কি হয়েছে, তো ওনারা ভয় পাবেন বিধায় এনারা কিন্তু তাদেরকে বলেননি যে এরকম কিছু একটা হয়েছে। তো গাড়ি চালাতে যদি ভয় করে তাহলে তো অনেক কিছু হতে পারে। তো ওনারা 4 জন করেন কি, বলেন আমরা সামনে যাব। তো সামনে 2 জনের সিট। ড্রাইভার বলেন যে জোর হলো আমরা এখানে 1 জন নিতে পারবো, কিন্তু আপনাদের 4 জনকে কিভাবে এখানে নেওয়া সম্ভব? তো তখন মানে আমার দাদা তাদেরকে কথাটা বলে না, তারা বলেন না আমরা এর ভিতরেই যাব, যত কষ্ট হোক এর ভিতরেই যাব। তো যেহেতু তাদের ওয়াইট এবং মানে তারা খুব বেশি মোটা ছিল না, তো খুব কষ্টে তারা 4 জনই মানে মোট 6 জন ওর ভিতরে ওঠেন। তো 6 জনই যখন সামনে ছিটে তখন খুব কষ্ট হচ্ছে গাড়ি চালাতে। তারপর দাদা বলছে যে তিনি গাড়ি চালিয়ে আসছেন। তো ওই লাশের ভাইব্রেটটা কিন্তু চলছে, মানে ভাইব্রেট হয়ে যাচ্ছে এরকম। এক পর্যায়ে দাদা বারবার বলছেন যে কি হয়েছে, পেছনে এরকম হচ্ছে কেন, তোমরা লাশ দিয়ে আসলে কেন? দাদার কথায় কান্না দিয়ে ওনারা 4 জন নিজেদের ভিতরে অন্য বিষয় নিয়ে আলাপ করছে, যাতে দাদার গাড়ি চালাইতে কোনো সমস্যা না হয়, তিনি যেন ভয় না পান। তিনি ভয় পাইলে তো সমস্যা, যেহেতু তিনি গাড়ি কন্ট্রোল করছেন। তো এমন সময় ওই মানে লাশটা জোরে ঝাঁকি দিয়ে ওঠে। তো যখন লাশটা জোরে ঝাঁকি দিয়ে ওঠে তখন দাদার গাড়ি ব্রেক করে সাথে সাথে। তো দাদা বলে কি যে দেখো তো পেছনে লাশ আছে কি? ওনারা বলেন হ্যাঁ লাশ আছে। ওনারা কেউ দেখতে যাওয়ার সাহস করছেন। তখন ওনার পাশে যে হেল্পার ছিল উনি তো ওই বিষয়টা অত কিছু জানে না, উনি বলে ঠিক আছে আমি যাচ্ছি। পেছনে গিয়ে দেখে রাসেল ভাই লাশ নেই। তো ওনারা বিশাল ভয় পেয়ে যান, লাশ নেই, এখন কি হবে? ওনার চারিপাশে লাইট মেরে খোঁজাখুঁজি করেন, প্রচুর এদিকে ওদিকে অনেক লোক মিলে যান। ওনারা যে কয়েকজন ছিল ওনারা সবাই মিলে এক দিকে যান, যে কিন্তু লাশের কোনো রাসেল ভাই খোঁজ ওনারা পায় না। তো এমন অবস্থায় ওনারা মানে এতটাই ভয় পেয়ে যান যে ওনারা এক সময় ভাবেন যে না এখন আমাদের বাসায় চলে যেতে হবে। তো তারপর চলে আসার সময় একজন ডান পাশে দেখতে পাই, মানে অনেক জঙ্গল মতো তো মাঠের ভিতরে, তো দেখে ডান পাশে বেশ একটু দূরে, তাও প্রায় 20-30 মিটার দূরে একটা কোরআন পড়ার মতো শব্দ হচ্ছে। তো তখন কোন একটা ছোরা পড়ার মতো যখন শব্দ হচ্ছে তখন ওই একজন ওই তাদের এই 3 ব্যাটারি টর্চটা ওদিকে মারেন। তো যখন মারেন তখন তিনি দেখতে পান যে ওখানে একটা সাদা মানে কিছু পরিহিত কিছু একটা পড়ে আছে। তো ওনারা সেখানে একটু রিস্ক নিয়ে ভয়ে ভয়ে ওখানে যান, গিয়ে দেখেন ওখানে প্রখর পরিমাণে আতরের বাসনা আসছে। চারিদিকে মানে এই পাশে ও পাশে মনে হচ্ছে যে অনেকগুলো মানুষের পায়ের ছাপ, আর ইমাম সাহেব মাঝামাঝি শায়িত, যেমনটা একটা মানুষের জানাজাই হয়ে থাকে আর কি। তো তারপরে ওনারা ওখানে ভয় পান খুব, কি করবে কিছু বুঝতে পারে না, গাড়ি এত দূর, লাশ এত দূর, এটা কি করে সম্ভব? তো রাসেল ভাই তারপরে ওনাকে ওখান থেকে ওনারা কালেমা পড়তে পড়তে ওখান থেকে গাড়িতে ওঠান এবং অনেক কষ্টে রাসেল ভাই সেরাতে অনেক আস্তে গাড়ি চালিয়ে অনেক কষ্টে বাসায় ফিরে আসেন।
তো তখন বাসা আসা পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর ভূত এফএমের সকল লিসেনারকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ মাসুম ভাইকেও সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Yes, the night comes alive with priming phone শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি আসিল সাথে, এবং আজকের শেষ ঘটনাটি সেটি হচ্ছে সোহানুর রহমান অনন্তর ঘটনা, এবং তার ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই সালাম নেবেন। আমি সোহানুর রহমান অনন্ত। ভূত এফএমের আজ যে ঘটনাটি শেয়ার করব সেটা চাঁদপুরে আমার গ্রামের একটি ঘটনা। ঘটনাটি শেয়ার করার আগে সবাইকে একটা কথাই বলবো, বিশ্বাস করা না করা পুরোপুরি আপনাদের ব্যাপার, কারণ ঘটনাটি যার সাথে ঘটে সেটা সাক্ষী হয়ে থাকে। রাসেল ভাই, এটা আমাদের গ্রামে প্রচলিত একটা ঘটনা। ইমেলটা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। ঘটনাটি 1985 সালে ঘটেছিল, এবং এই ঘটনাটি আমাদের গ্রামের লোকমান নামে একটা ছেলে ছিল, এবং গ্রামের বাড়িতে একটা কবরস্থান থাকে, এটা সবাই জানে। তেমনি লোকমানের বাড়িতে যাওয়ার সময় একটা কবরস্থান পার হতে হতো, এবং এটাই ছিল তাদের রাস্তা। কবরস্থানটি অনেক দিনের পুরনো। এক রাতে লোকমান বাড়ি ফিরছিল, সে খুব সাহসী ছিল। সেদিন অমাবস্যা হওয়ার কারণে কবরস্থানের ভেতরে বেশ অন্ধকার ছিল, এতটাই অন্ধকার ছিল যে এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। যেহেতু গ্রামের মানুষ তাই অন্ধকারে চলাফেরা করে অভ্যস্ত, কিন্তু সেদিন কেন যেন লোকমানের চলতে ভয় লাগছিল, কেন যেন মনে হচ্ছিল সে ভুল পথে চলে যাচ্ছে, এবং কিছু বুঝে ওঠার আগেই সে পুরনো একটা কবরের মধ্যে পড়ে যায়। ভয় চিৎকার দিয়ে ওঠে। লোকমানের বাবা ভাত খাচ্ছিলেন, ছেলের চিৎকার শুনে আলো নিয়ে বের হয়ে আসেন এবং গিয়ে দেখেন যে একটা কবরের মধ্যে সে লোকমান উপর হয়ে পড়ে আছে। বাড়িতে আনার পর তার জ্ঞান ফেরে, কিন্তু কেমন যেন ফ্যাকাশে লাগছিল লোকমানের চেহারা। ঘটনা শুরু হয় সেদিন থেকেই। লোকমান সে রাতে স্বপ্ন দেখে সে কবরস্থানে কিছু লোকের সাথে জানাজা পড়ছে, এবং জানাজা পড়ছে লোকগুলো প্রায় সবাই লম্বায় 7 ফুট। কাপড় দিয়ে লোকগুলোর চেহারা পেঁচানো ছিল। জানাজা শেষ হলে লাশটাকে কবর দেওয়ার জন্য যখন নামানো হয় তখন খেয়াল করে যে লাশটি বেশি লম্বা নয় এবং কালো কাপড় দিয়ে মোড়ানো। লোকমান সবার সাথে কবরের মাটি ছিটিয়ে দেয়। জাস্ট এতটুকু দেখার পরে তার ঘুম ভেঙে যায়। সে তাকিয়ে দেখে সে তার রুমে শুয়ে আছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো হারিকেনের আলো সে স্পষ্ট দেখে তার হাতে মাটি লাগানো। এই মাত্র মাটি লাগলে যেরকম হয় তেমন। লোকমান বেশ ভয় পেয়ে যায় এবং তার বাবার রুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন রাতেও একই ঘটনা স্বপ্ন দেখে। কবরস্থানের লোকের জানাজার সাথে একটা লাশ কবরে শোয়াচ্ছে। লাশটা আগের স্বপ্ন দেখা লাশের মতো একই সাইজ, কালো কাপড়ের মোড়ানো। সেটাতেও তার ঘুম ভেঙে যায় এবং সে হাতে মাটি লাগানো অবস্থায় ঘুম থেকে ওঠে। এবার সব কথা সে তার বাবা মাকে খুলে বলে, কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না। সে রাতেই সে স্বপ্ন শুনতে পায় কে যেন তাকে বলছে, এই কথা তুই কাউকে বলবি না। তারপর থেকে একই ঘটনা তার সাথে ঘটতে থাকে। প্রতিদিন রাতে সে দেখতে পায় সেই জানাজা আর কবরের দেওয়ার দৃশ্য আর হাতে মাটি লাগানো। প্রতিদিন তার বাবা মা তার হাতে মাটি লাগানো দেখে অবশেষ তাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। সব শুনে হুজুর বলেন খুব খারাপ কিছু একটা লোকমানের পিছু নিয়েছে। তিনি লোকমানের হাতে একটা তাবিজ দেন এবং কিছু নিয়ম মেনে চলতে বলেন। সেদিন রাতে লোকমান শুনতে পায় কে যেন বলছে, তোকে না বলেছিলাম, শুনলি না, এবার তাহলে দেখ তোর কি হয়। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন রাতে লোকমান ও তার চাচাতো ভাই মাহফিল শুনে বাসায় আসছিল। তখন রাত প্রায় 1টা বাজে। তারা একটি বিলের মাছ দিয়ে যাচ্ছিল। হঠাৎ লোকমানের চাচা অসুস্থ হয়ে পড়েন এবং মাঠের মাঝখানে বসে পড়েন। শীতের রাত ছিল, তখন লোকালয় ছিল মাঠ থেকে অনেক দূরে। লোকমান কোনো উপায় না পেয়ে চাচাতো ভাইকে বলল, তুই চাচার কাছে থাক, আমি দেখি কাউকে ডেকে আনতে পারি কিনা। সে এরপর হাঁটতে শুরু করে। অন্ধকার রাত, কোথাও কেউ নেই। হঠাৎ লোকমান দেখতে পায় দূরে এক লোক দাঁড়িয়ে আছে এবং একটু কাছে যেতেই লোকগুলো দেখে যে জানাজা পড়ছে। লোকমান ভয় পেয়ে যায়। এই মাঠের মাঝখানে জানাজা পড়ছে কারা? তারপরও সাহস করে এগিয়ে যায় এবং যা দেখতে পায় তা সে কল্পনাও করেনি। দেখে স্বপ্নে দেখা সেই মানুষটির জানাজা হচ্ছে। তার মুখ সাদা কাপড় দিয়ে পেঁচানো। একজন লোকমানের দিকে তাকিয়ে বলে, তোকে বারণ করেছিলাম শুনিসনি, আজ তোকে জানাজা পড়াবো। এই কথা শোনার পর লোকমান ভয়ে পেছন দিকে ছুটতে থাকে এবং সে শুনতে পায় লোকগুলো তার পিছনে ছুটে আসছে। মাঠের মাঝখানে অবস্থিত কারেন্টের খাম্বার সাথে ধাক্কা খেয়ে সে পড়ে যায় এবং তারপরে তার কিছু মনে নেই। যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পায় মাঠের মাঝখানে পড়ে আছে। ভোর হয়ে গেছে। উঠে দাঁড়াতে কিছু লোক তার দিকে হেঁটে আসছে দেখতে পায়
এবং জানতে চায় সে কোত্থেকে এসছে। লোকমান তার পরিচয় বলে এবং জানতে চায় চাচা অসুস্থ হয়ে পড়েছিল। লোকগুলো বলে রাতে অসুস্থ হয়ে পড়ায় তার চাচা নাকি মারা গেছে এবং মাহফিল থেকে ফেরত অন্য মানুষগুলো মাঠের মাঝখানে তার লোকমানের চাচা এবং চাচাতো ভাইকে পায়। ততক্ষণে চাচা মারা গেছে এবং পরে লাশ সহ তাদের গ্রামে নিয়ে যায় এবং লোকমান গ্রামে যায় এবং রাতে ঘটা সবকিছু বলে। তার এরপর তাকে গাজীপুরের আত্মীয় বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটি গুছিয়ে লিখতে পারিনি হয়তো, তবে এটি সত্যি ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। তো এই ছিল ঘটনা এবং এই ঘটনাটিও খুব অদ্ভুত। আপনারা বুঝতেই পারছেন যে চাচা, চাচাতো ভাই এবং লোকমান তিনজন মিলে মাহফিলে থেকে ফেরার সময় ঘটনাটি ঘটে। স্বপ্ন সত্যি হয়ে যায় এবং স্বপ্নটাও যতটা ভয়ঙ্কর, বাস্তবে সেই জিনিসটা দেখা তো আরো বেশি ভয়ঙ্কর। সুতরাং বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর ছিল সেই অভিজ্ঞতা। আরো একবার বলি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhultafm@radiofurti.fm, which is bhultafm@radiofurti.fm এবং এখানে আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা ইমেইলও করতে পারেন। আর সেই সাথে আজকের এই স্পেশাল এপিসোডটি কেমন লাগলো, আপনাদের জানিয়েছিলাম যে স্পেশাল এপিসোড হবে, কেমন লাগলো সেটা জানাতে আমাদের ফেসবুক পেজে লিখতে ভুলবেন না, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhultafm.russell। আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। Exclusively on FusionBD.com.